বদ্ধ পরিবেশে একটা ঝাপসা গন্ধ ভাসছে, যেন বাতাসও থমকে আছে। নিঃশ্বাস নেওয়া ভারী লাগছে। ঠান্ডা লোহার চেয়ারে দড়ি দিয়ে বাঁধা পড়ে আছে এশা। হাত পা নড়াতে পারছে না, শরীর জুড়ে ব্যথা। মাথাটা ভারী লাগছে, যেন কয়েক ঘন্টা অচেতন ছিল। চোখ মিলিয়ে ধীরে ধীরে সামনে তাকাতে এসে দেখতে পায় এক চেনা মুখ, মেহেরাজ। প্রথমে বুঝতে পারেনি, কয়েকবার চোখের পলক ফেলে, তারপর ঠিকই চিনে ফেলে। পাশে একজন কাজে দাঁড়িয়ে, আরেক পাশে মেহরু। শুক্রবার দিন মাদ্রাসায় আলেমরা একটা বৈঠক ডেকেছিলেন, কিছু তাফসির করতে। এশাকেও যেতে হয়। মেহনুরের যাওয়ার কথা ছিল, কিন্তু সে তো আর পারবে না যেতে। তাই এশা একা এসেছে মাদ্রাসায়। কিন্তু মাদ্রাসায় আর পৌঁছাতে পারেনি। কয়েকজন নারী এসে তাকে জোর করে গাড়িতে তুলে নেয় ও মুখে কাপড় বেঁধে দেয়। আর এখন তার জ্ঞান ফিরে চোখ খুলে সামনে স্পষ্ট দেখতে পায় মেহরাজকে। প্রথমে তো চিনতেই পারছিল না, বার কয়েক তাকিয়ে ঠিকই আন্দাজ করে নেয় এটা মেহরাজ। এশা গঙ্গিয়ে উঠে অস্পষ্ট গলায় বলে, কি হয়েছে রে বাবা? আমায় তোমরা এখানে এত খাতির যত্ন করে বসিয়ে রেখেছো কেন? মেহরাজ এশার গলা শুনে এশার পানে তাকিয়ে বলে। তোমায় বিয়ে করব বলে। এমন কথা শুনে এশার হুঁশ উড়ে যায়। থমকে গিয়ে এক পলক মেহরাজের পানে তাকায়, ফের মেহরুবের পানে তাকায় আর বলে, বাবা মেহেরু, তোমার ভাই এসব কি বলছে? আমায় বিয়ে করবে মানে? মেহরাজ এক চিলতে হাসি হেসে বলে, আমার বোনকে যেমন তোমার ভাই কলঙ্কিত করেছে, তোমাকেও আমি আজ থেকে পদে পদে কলঙ্কিত করব। এরশাদ তালুকদার। এশা মেহরাজের কথা শুনে ভয় পায় না, উল্টো তার ছেলের হাসি দিয়ে বলে, স্বপ্ন দেখতে থাক বাবা মেহেরাজ, তুই ভুলে যাস না এহসান তালুকদারের বোন আমি। মেহরাজ কোনো কথা বলে না, চুপচাপ নিজের পিস্তল বের করে এশার কপালে ঠেকিয়ে বলে, মা, এসা বউ হবে একটু পর, তুমি আমার, তাই বাবাটার সাথে লাগিও না। এসা পিস্তল দেখে বেশ ঘাবড়ে যায়। যদি চালিয়ে দেয় মেহরাজ। মেহরাজ এশাকে দেখতে পারছে না, দেখবে কি করে? সম্পূর্ণ সহি পর্দা করা। তবে বুঝতে পারছে এশা ঘাবড়ে গেছে। মেহরাজ এটা বুঝতে পেরে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে, শুরু করুন। কাজী সাহেব বলেন। মেহরাজ মেহরুবের দিকে তাকিয়ে বলে, যতই হোক, ও তো আমার সাথেই থাকতে হবে এ জীবন, তাই কত দেওয়া যায় দিনমোহরের বলন তো। মেহরুব একটু ভেবে বলে। 20 দিয়ে দাও। মেহরাজ এক পলক এশার পানে তাকিয়ে কাজীকে বলে। 20 লক্ষই দিয়ে দিন। কাজী মাথা নাড়িয়ে লিখতে শুরু করেন। এশা আমতা আমতা করে বলে, মেহেরাজ, ভুল করছো। এই জন্য তোমায় মৃত্যুর চেয়েও বড় শাস্তি পেতে হবে। ভালোই ভালোই ছেড়ে দাও আমায়। মেহরাজ বলে ওঠে, আমার মরণের ভয় নেই। তোমার ভাই যে নরপশু ওইটা আমি জানি, তাও শেষ চেষ্টা করলে ক্ষতি কি? এশা মেহরাজকে বলে, যত যাই করো, মেহেনুর শুধু আমার ভাইজানের। আমায় মেরে ফেললেও তুমি মেহেনুরকে পাবে না। আর ফেরত ভাতিজা। মেহরাজের খুব রাগ হয় এশার এমন কথায়। পিস্তলের ট্রিগারে শক্ত করে আঙ্গুল রেখে বলে, আমি কোনো দিক দিয়ে তোমার ভাতিজা হই, এই দেশের না আমি। আর আমার বোনকেও আমি নিজের কাছে নিয়ে নেব, আর তোমাকেও নিজের অর্ধাঙ্গিনী করে আমার করে রাখবো। এশা আবার কেঁদে উঠে আর বলে, দেখো, আমি সাদামাটা চলি। দয়া করে আমার জীবনটা এই নোংরা খেলায় শেষ করো না। মেহরাজ তিক্ত হেসে বলে, আমার বোনও সাদামাটা ছিল, কিন্তু তাও তোমার ভাই আমার বোনকে নিজে নোংরামিতে ফাঁসিয়েছে। এশা কিছুটা চিৎকার করে বলে, আমার ভাইজান মেহেনুরকে ভালোবাসে তাই বিয়ে করেছে, কিন্তু তুমি কেন এমন করছো? শুধু প্রতিশোধ নিতে? ছি। মেহরাজ বলে, সমস্যা কি? তোমার ভাই আমার বোনকে ভালোবেসে বিয়ে করেছে, আর তোমাকে বিয়ের পর ভালোবাসবো, হবে তো? এশা এত বিকৃত কথা শুনে চিৎকার করে বলে, আমি তোকে বিয়ে করব না, মরে গেলেও করব না। কাজী মেহরাজকে একটা পেপার এগিয়ে দিয়ে বলে। মেহরাজ পেপারটা হাতে নিয়ে একটু দেরি না করে বিসমিল্লাহ বলে সই করে দেয়। অতঃপর এশার দিকে এগিয়ে দিয়ে বলে, নাও, চুপচাপ সই করে দাও। এশা মেহরাজের কথায় তাচ্ছিল্য করে বলে, স্বপ্ন দেখ বাবা তুই, এটা স্বপ্নেই সম্ভব। এই বাবা ডাক শুনে মেহরাজের ভীষণ রাগ হয়। এক লাফে চেয়ার থেকে ওঠে। উক্ত চেয়ারটা জোরে লাথি মেরে এশার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, এশার বাচ্চা, যদি আর একটা শব্দ ব্যয় করিস তো তোর জানাটা পড়বো এখানে। চুপচাপ সই করে নে আর আমার বেগম হয়ে যা। মেহরাজের এমন রাগ দেখে এসা ভয় না পেয়ে উল্টো তাচ্ছিল্য করে বলে,
যা ইচ্ছা করে নে বাবা, আমি এটা করব না। মেহেরাজ নিজের পিস্তল বের করে বসে থাকা কাজীর মাথায় ধরে দাঁত চেপে বলে, যদি সই না করিস তো এটাও যাবে, সাথে তুইও। ঈশার ভয় লাগে, কারণ পুরুষ মানুষের বিশ্বাস নেই, কি থেকে কি করে ফেলে না জানে। নিজের জন্য ভয় লাগছে না, ঈশার কাজের জন্যই ভয় লাগছে। ঈশা কাপা গলায় বলে, দাও। মেহেরাজ মেহরুবকে ইশারা করতেই মেহরুব মাটিতে পড়ে থাকা বিয়ের রেজিস্ট্রি পেপারটা ঈশার হাতে তুলে দেয়, সাথে একটা কলম। ঈশা সই করতে নেয়, কিন্তু ওর হাত কাঁপতে থাকে, ভয়াবহ কাঁপতে থাকে। ঈশা কোনো রকমেই কলম বসাতে পারছে না কাগজে। মেহেরাজ ঈশার এত সময় নিতে দেখে ধমক দিয়ে বলে, কি হলো, এত দেরি হচ্ছে কেন? ঈশা মেহেরাজের ধমকে কেঁপে ওঠে, বোকার মতো মেহেরাজের দিকে কাগজটা বাড়িয়ে দিয়ে বলে, এক কাজ করো, বিয়েটা যেহেতু তুমি নিজের প্রতিশোধের জন্য করছো, তাই আমার সইটা তুমি করে নাও। আমার হাত অবশ্যই এঁকেছে, সই হচ্ছে না। ঈশার এমন কথা শুনে মেহেরাজ মেহরুব দুজনেই অবাক হয়, একে অপরের দিকে তাকিয়ে থাকে। মানে সে নিজেই নিজেকে বিয়ে করবে? মেহেরাজ ঈশাকে এবার ধমক দিয়ে বলে, সাইন করবি না, কাজীকে উড়িয়ে দেব। মেহেরাজের কথায় কিছু বলে না। ঈশা চুপচাপ কাগজে সই করে দিল। তার হাত কাঁপছিল, কিন্তু সে নিজের সইটা শেষ করেই মাথা নিচু করে রাখলো। মুহূর্তেই কাগজটা মেহেরাজের হাতে চলে এলো। মেহেরাজ সেই কাগজ সামনে ধরে এক তৃপ্ত হাসি হাসলো, যেন সে কোনো জয়ের মুকুট পড়েছে। কাজী সাহেব তখন তার ধীমান আওড়াতে বলেন, ঈশা সোজা দাঁড়িয়ে যায় এবং কাজী সাহেবকে এক রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলে, এইসব কবুল বলার প্রয়োজন নেই। ওর কাজ ছিল আমায় বিয়ে করা, সে তো করে নিয়েছে, প্রতিশোধ পূর্ণ করে নিয়েছে। ঈশার কথা শুনে কাজী সাহেব কিছু বলার আগেই মেহরুবের দিকে তাকায় এবং রেগে গিয়ে বলে ওঠে, এবার আমায় বাড়ি যেতে দাও, তোমার ভাই তো বিয়ে করে নিয়েছে, সব শেষ তো হলো। মেহেরাজের চোখে আগুন যেন আরো জ্বলে ওঠে, তার মনের অন্ধকার আগুন বেমালুম জ্বলে ওঠে। সে ধমক দিয়ে বলে, সব শেষ হয়নি, তোমায় বিয়ে করে নিয়ে 4 বাচ্চার মা যতদিন না বানাচ্ছে ততদিন কিছুই শেষ হবে না। এসে শুনে থমকে যায়। সে এক মুহূর্তের জন্য কিছু বলার সাহস পায় না। তার চোখ বড় হয়ে যায়, যেন তাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে বুঝতে হচ্ছে। মেহেরাজের কথা শুনেই তার মাথা একেবারে খারাপ হয়ে যায়। সে ভাবতেই পারেনি যে মেহেরাজ এমন কিছু বলবে। এটা কি বলছে সে? সে মনে মনে নিজেকে প্রশ্ন করে, কি এক অদ্ভুত শর্ত দিয়ে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম শুধু বিয়ে করে ছেড়ে দেবে, কিন্তু এটা কি হচ্ছে? এসের চোখে চরম শঙ্কা আর হতাশার ছায়া ঝলকাতে থাকে। তার কপালে কুণ্ডলি পাকানো শোকের রেখা স্পষ্ট হয়ে ওঠে। এশাকে অনেক ভয় দেখিয়ে শেষ পর্যন্ত বিয়ে তো করে নিয়েছে মেয়েরা। বর্তমানে ওকে নিয়ে একটা রিসোর্টে উঠেছে, কিন্তু ঈশার জ্ঞান নেই, অজ্ঞান করেই নিয়ে এসেছে। রিসোর্টের রুমে এসে ঈশাকে বিছানায় শুইয়ে দিয়ে গোসল করতে যায় মেহেরাজ। গোসল সেরে এসে যখন কক্ষে প্রবেশ করে, তখনই ওর চোখ পড়ে ঘুমন্ত ঈশার দিকে। রিসোর্টের একজন মেয়ে কর্মীকে বলেছিল যেন ঈশার বোরখা খুলে দেয়। ঈশার বরণের হালকা নীল রঙের একটা থ্রি পিস। বিছানায় শুয়ে আছে ও, নিস্তব্ধ আর কোমল লাগছে তাকে। নিঃশ্বাসের ওঠানামায় বুকের কাপড় সামান্য কাঁপছে। মেহরাজ ধীর পায়ে চুলের পানি মুছতে মুছতে এগিয়ে আসে ঈশার দিকে। ওর ভিতরে একটা অদ্ভুত অনুভূতি খেলা করছে। এই মেয়েটাকে ভয় দেখিয়েছে, কাঁদিয়েছে, জোর করে নিজের অধিকার নিয়েছে, তবুও কেন এত শান্ত, এত কোমল লাগছে ওকে। একটা দীর্ঘশ্বাস নেয় মেহরাজ, তারপর ধপ করে পাশে বসে পড়ে। এবার স্পষ্ট দেখতে পায় ও উজ্জ্বল শ্যামবর্ণে তার বেগম, গালে টোল পড়ার মতো একটা কাটা দাগ। দেখে মনে হচ্ছে ঘুমের মধ্যেই মুচকি হাসছে, যেন কোনো স্বপ্ন দেখছে, কিংবা হয়তো কেবল ওর মনের মায়ায় এমনটা মনে হচ্ছে। মেয়েরাজ এশাকে দেখে নিজের অজান্তেই ফিসফিস করে বলে, এত মায়াবতী একজন তোর কপালে থাকবে সেটা কল্পনার বাহিরে মেহরাজ। দেখ কতটা ভয়ঙ্কর সুন্দর তোর বেগম, তুই সব দিক দিয়েই জিতে গেছিস, বোনকেও পেয়ে যাবি, এতে এত সুন্দরী বউ তো ফ্রি। নিজেই নিজেকে এসব বলে আপন মনে হাসি মেয়েরাজ, কিন্তু হাসিটা বেশি স্থায়ী হয় না। বুকের কোথাও যেন একটা খচখচে কাটা বিঁধে যায়। এশাকে দেখে একবার মনে হয় ওকে আঘাত দেওয়া ঠিক হচ্ছে না, আরেকবার মনে হয় ওর হাতেই তো নিজের জীবন সঁপে দিয়েছে। অতঃপর কি একটা মনে করে ঠোঁট কামড়ে হেসে নিজের ফোনটা হাতে নিয়ে এশার পাশে বসে। এশার পাশে বসে কিছু মুহূর্ত পর ওর দিকে এক দুষ্টু দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর মলিন গলায় বলে, মাফ করো, আমি চাই না কখনো কোনো নারীকে অসম্মান করতে, কিন্তু এটা করতেই হবে। এই মুহূর্তে এশার হাত মৃদু কেঁপে ওঠে। মেহেরাজের বুকের ভেতরে ধক করে ওঠে। এশা কি জেগে গেছে?
ও কিছুক্ষণ স্থির হয়ে বসে থাকে। না, ঈশা এখনো গভীর ঘুমিয়ে, কিন্তু মেহেরাজের হাত কাঁপতে শুরু করেছে। মনে হচ্ছে কোনো অজানা এক ভয় ওকে জড়িয়ে ধরেছে। ঈশাকে আঘাত দিতে গিয়ে কেন যেন নিজেই আঘাত পাচ্ছে মেহেরাজ। মেহেরাজ কাপা হাতে ঈশার শরীর থেকে আলতো করে কামিজ সরিয়ে নেয়, অতপর কিছু ছবি তুলে নেয়। ছবি তোলা শেষ হতেই সাথে সাথে ঈশার জামা ঠিক করে দেয়। নিজের উপরে ঘৃণা লাগছে মেহেরাজের এসব করতে, কিন্তু এটাই একমাত্র পথ এহসানকে থামানোর, নয়তো এহসান আর ওকে এই দুনিয়াতে থাকতে দেবে না। মেহেরাজ নিজের ফোন পাশে রেখে ধীরে ধীরে এগিয়ে যায় ঈশার দিকে এবং ওকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে ওর দিকে ঝুঁকিয়ে থাকে। ঠিক তখনই ঈশার জ্ঞান ফিরে। চোখ খুলে মেহেরাজকে নিজের এত কাছে দেখে ঈশা কিছু মুহূর্ত চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ওর দিকে। তারপর কিছু বুঝে উঠতে না পেরে এক থাপ্পড় বসিয়ে দেয় মেহেরাজের গালে আর চিৎকার করে বলে, আমার অনুমতি ছাড়া আমায় দেখার অধিকার কে দিল? নরম হাতের হঠাৎ গরম থাপ্পড় খেয়ে মেহেরাজ ঈশার থেকে ছিটকে সরে যায় আর নিজের গালে হাত বোলাতে বোলাতে বলে, ভালো করে বললে পারতে না? ঈশা এসবে পাত্তা না দিয়ে যখন নিজের গায়ের ওড়না দেখতে পায় না তখন বিচ্ছিভাবে রেগে বলে, এই কাপুরুষের কাপুরুষ, আমার ওড়না কই? আমার বোরকা কেন খুলেছিস? ঈশার এমন গালাগালি শুনে মেহেরাজ বেশ চটে যায়। মেয়ে মানুষও এত গালাগালি কেন করবে? সে তো ছেলে মানুষেও এত গালাগালি করে না। মেহেরাজ রেগে গিয়ে ঈশার হাত ধরে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে আর বলে, আর একটা গালি দিয়েই তোর সাথে আমার হয়ে যাবে এটা। আর তোর বোরকা কেন? সব খোলার অধিকার পেয়ে গেছি আমি, বুঝছো? ঈশা রেগে দাঁত চেপে বলে, বালের অধিকার পেয়েছো তুমি, জোর করে বিয়ে করেছিস। আমি এই বিয়ে মানি না। তুই আমায় কেন দেখলি বল? আমার মাহরম ছাড়া আমায় কেউ দেখেনি জীবনে, তাহলে এত বড় দায় আমার গায়ে কেন দিলি? মেহেরাজ রেগে ফুঁসে বলে, তোমার মেহেরারদের বড় মাহরাম আমি, তাই এত দয়া ওকে দেওয়ার কিছু নেই। আর একটা গালি দিলে মুখ ভেঙে দেব, অসভ্য মেয়ে। ঈশা মেহেরাজের চোখে চোখ রেখে বলে, তুই কি আমার মুখ ভেঙে দিবি? তোর অস্তিত্বই মুছে দেবে আমার ভাইজান। শুধু জানুক তো একবার, তুই কাপুরুষ, এত বড় কাপুরুষই করেছিস। মেহেরাজ তার ছেলের হাসি দিয়ে ঈশার উপরে ঝুঁকি বিছানা থেকে নিজের ফোনটা হাতে নিয়ে সেই ছবিগুলো ঈশার সামনে ধরে। ঈশার হাত পা কাঁপতে থাকে। যদিও ছবিগুলো অতটাও খারাপ না, তার বোরখা নেই, হালকা পেট দেখা যাচ্ছে, ওড়না নেই বুকে। ঈশার কাছে এর চেয়ে খারাপ কিছু হতেই পারে না। ঈশা নিজের মুখ চেপে ধরে নিজের এমন অবস্থা দেখে মেহেরাজ তাচ্ছিল্য করে বলে, মেয়ে, তোমার ভাইজান আসলে যদি যেতে চাও তো এই ছবিগুলো আমার সাথে সাথে আমার বিদেশি যত ফ্রেন্ড আছে তারাও দেখবে। আর মনে রেখো, সাথে সারা দেশও। ঈশা নিজের মুখ চেপে চোখের পানি ছেড়ে দিয়ে শুধু হতভম্ব হয়ে একবার মেহেরাজের দিকে তাকায়, তো একবার নিজের ছবির দিকে। ঈশা আর ঠিক থাকতে পারে না, ডুকরে কেঁদে ওঠে। কি করে পারলে এমন কিছু ভাবতে? আমার মতো তোমারও তো একটা বোন আছে। তুমি কি একবারও ভাবোনি সে যদি এমন কিছু শিকার হতো তার কেমন লাগতো? মেহেরাজের খুব খারাপ লাগে ঈশার এই অবস্থা দেখে। সে সত্যি এমন কিছু চায়নি, কিন্তু ঈশাকে নিজের করে নেওয়া, সাথে মেহনুরকে ফিরিয়ে নিতে এটা প্রয়োজন। মেহেরাজ ঈশাকে শান্ত গলায় বলে, তোমার ভাইজানের কাছ থেকে আমার বোন হয়তো এর চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হচ্ছে। ঈশা ফুপিয়ে কেঁদে উঠে বলে, আমার ভাইজান মেহনুরকে হয়তো এখনো ভালো মতো ছোঁয়নি, আর এত বড় অপবাদ দিচ্ছ? মেহেরাজ রেগে ফেটে পড়ে বলে, তুমি কি তাদের কক্ষে প্রবেশ করে তা দেখেছো যে এত সাফাই গাইছো? ঈশা কান্না করতে করতে দুপাশে মাথা নাড়াতে নাড়াতে দাঁত দিয়ে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করে বলে, মেহনুরের কাপড় বদলানোর প্রয়োজন হলে ভাইজান সব সময় আমায় নিয়ে যেত, আমিই বদলে দিতাম। এসব কিছুই ভাইজান তোমার বোনের সাথে করেনি। সে তো যত্নের চেয়েও যত্ন রেখেছে। মেহেরাজ চমকে গিয়ে বলে, তাহলে আমার বোন তোমার ভাইয়ের বাচ্চার মা হলো কিভাবে? ঈশা চোখের জল মুছে মাথা নাড়িয়ে বলে, এসব মিথ্যা, এসব কিছু হয়নি। মেহনুর আমায় সব বলে, সব মিথ্যা। এ বলেই ঈশা নিজের কপাল চাপড়ে কেঁদে ওঠে। অন্যের বোনকে তার ভাইজান জোর করে বিয়ে করেছিল, আর আজ একই ঘটনা তার সঙ্গে আরো নির্মমভাবে ঘটল। তার শ্লীলতাহানি অবধি হয়ে গেল। ঈশাকে এমন অবস্থায় কাঁদতে দেখে মেহেরাজ ওকে বুঝিয়ে বলতে নেয়। দে দে, দেখো তুমি যতটা খারাপ। আর কিছু বলতে পারে না মেহেরাজ, সাথে সাথে তার গালে আরেকটা থাপ্পড় পড়ে যায় ঈশার নরম হাতে। ঈশা দাঁত চেপে চিৎকার করে বলে, ভাইজানরা তোদের এমনি এমনি কাপুরুষ বলে না, তোদের আমলেই তোদের কাপুরুষ বলে। কাপুরুষের দল, লজ্জা করে না এমন নিচ কাজ করতে? এর চেয়ে তুই আমায় মেরে ফেল।
এটা ভালো হবে, তাও আমার ইজ্জত নিয়ে খেলিস না। মেহেরাজ এবার রেগে গিয়ে এশার দুবাহু শক্ত করে ধরে বলে, তোমায় মারবো না, তোমায় সারা জীবন রেখে দেব, আর গোটা জীবন তোমার ইজ্জতের অধিকার হয়ে বাঁচবো। এশার রাগে ঘৃণায় গা জ্বলে উঠছে। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে চিৎকার করে বলে, আমায় ছুবি না, বলে দিলাম, ছাড় বলছি, ছাড়। মেহেরাজ দাঁত চেপে এশার বাহু আরো শক্ত করে ধরে, এক টানে নিজের মুখের সামনে নিয়ে আসে। এশার চোখে চোখ রেখে বলে, তোমায় শুধু শুভই না, তোমার সঙ্গে কিছু আলাদা মুহূর্তও কাটাবো আজ এই রাতেই, ঈর্ষা তালুকদার। এশার শরীর রাগে কাঁপতে থাকে, ঠোঁট চোখ মুখ সবকিছু রাগে ঝলসে যেতে থাকে। এশা কাঁপতে কাঁপতে বলে, এসবের সাহসও করিস না, নয়তো অকালে অপ্রস্তুতভাবে প্রাণ দিবি। মেয়েরা যেসবে পাত্তা দেয় না, উল্টো নিজের ঠোঁট ডুবিয়ে দেয় এশার কাঁপতে থাকা ঠোঁটে, আর তার স্বাদ নিতে থাকে। জীবনের প্রথম কোনো মেয়েকেই এভাবে আঁকড়ে ধরল মেহেরাজ, আর সে মেয়েটাই তার স্ত্রী। এশা নিজেকে ছাড়াতে না পেরে খাবড়ে ধরে মেহেরাজের দুই কাঁধ নিজের দুই হাত দিয়ে, কিন্তু মেহেরাজ তাতে দমে না, বরং আরো শক্ত করে আঁকড়ে ধরে এশার অধরখানা। এশার চোখ দিয়ে স্রোতের মতো পানি ঝরছে, আর নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে। কেন এই বংশে জন্ম নিলাম? যদি এই বংশে জন্ম না নিতাম তাহলে এমন কিছু শিকার হতাম না। এশার থেকে নিজেকে সামলে সরে আসে মেহরাজ, তারপর হেসে ঠোঁটের এক চিলতে হাসি টেনে এশার ঠোঁটের নিচের বৃদ্ধাঙ্গুল বুলিয়ে দিতে দিতে বলে, এই অদরখানা এখন থেকে আমার দখলে নিলাম, যখন ইচ্ছে তখন আমার আওতায় থাকবে তোমার এই অদর, মনে রেখো মেয়ে। এশা আর কিছু বলে না, পাথরের মতো চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ এদিকে ওদিকে তাকিয়ে তারপর আগের মতোই বালিশে মাথা রাখে। নিজেকে পুতুল মনে হচ্ছে, প্রাণহীন পুতুল। এশাকে এভাবে নিস্তেজ হয়ে যেতে দেখে মেহেরাজ উঠে গিয়ে ওর মাথার পাশে বসে, তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলে, মনে রেখো মেয়ে, তোমার ভাইজান হয়তো কিছু সময়ের মধ্যে চলে আসতে পারে আমাদের খোঁজ নিতে, তবে তুমি যদি কোনো চালাকি করো তাহলে তোমার ছবিগুলো কিন্তু রয়েছে আমার কাছে। এসে শুধু শোনে, কিন্তু কিছু বলতে পারে না, চুপ করেই থাকে। মেহেরাজ নিজের দুই হাত এশার বাহুতে রাখে, অতপর হালকা বুকে নিজের মুখ এগিয়ে নিয়ে এসে এশার ডান গালে নিজের গাল বসিয়ে দেয়। এশা কেঁপে ওঠে। এমন ভয়ঙ্কর বাজে পরিস্থিতিতে পড়ে ভয়ে নিজের এক হাত বিছানার চাদর আর অন্য হাতে নিজের হাঁটু খামচে ধরে। মেহেরাজ নিজের গাল এশার গালে বরাবর স্পর্শ করিয়ে বলে, মনে রেখো, তুমি এখন থেকে আমার স্ত্রী, এই ভুলেও ভাইজানের সাথে যেতে নিও না, নয়তো। এসে আবার মুখ খুলে বলে, নয়তো কি, আমায় নিজের বিদেশি বন্ধুদের কাছে বিক্রি করে দেবে? মেহেরাজের ভিতর ধক করে ওঠে। সে ভালো করেই বুঝতে পারে এসে তাকে ঠিক কতটা ঘৃণ্যভাবে নিচে চোখে দেখছে। মেহেরাজ এশার গালে নিজের ঠোঁট ছুঁয়ে বলে, না, তবে বিক্রির যে কাজটি ভেবেছো সেই কাজটি আমি নিজেই স্বয়ং সম্পূর্ণ করব। এসে তীব্র ঘৃণায় কেঁপে ওঠে, তারপর কঠিন গলায় বলে, ভোগ করা শেষে তালাক দিবে আমায়? মেহেরাজ এশার এমন উক্তি শুনে হেসে একবার এশার গালে নিজের ঠোঁট স্পর্শ করিয়ে বলে, তুমি স্ত্রী হও আমার, আর স্ত্রী ভোগের পাত্রী নয়, ভালোবাসার পাত্রী হয়, তাই ইহকালে তোমাকে তালাক দেওয়া অসম্ভব। এশা আর কোনো কথা বলে না, চুপ হয়ে যায়, যেন পুরো ভেতরটা ফাঁকা হয়ে গেছে, প্রাণ নেই কোথাও। মেহেরাজ এশাকে ছেড়ে দেয় না, বিছানায় এশার পাশে শুয়ে পড়ে। শুধু পাশে শোয়া না, এশাকে শক্ত করে আঁকড়ে ধরে, পেছন থেকে ওর ঘাড়ে মুখ গুজে ফিসফিসিয়ে বলে, একদম নরনা, জীবনের প্রথম আমি নারীর স্পর্শে এসেছি, তাই আমায় তোমাতে হারিয়ে যেতে দাও। এসে এবার চিৎকার করে ওঠে, মেহেরাজের হাত খাবলে ধরে বলে, আমায় ছাড়, কাপুরুষের কাপুরুষ, ছাড় বলছি, নয়তো থাপড়িয়ে গাল লাল করে দেব। মেহেরাজ এশার এমন গালি শুনে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, ওর ঘাড়ে নাক মুখ বুলিয়ে দিতে দিতে বলে, চুপচাপ শুয়ে থাকো মেয়ে, নয়তো আমি আমার পুরুষত্ব দেখিয়ে দেব। এসে চটপট করতে করতে কান্নায় ভেঙে পড়ে। ছাড় আমায়, ঘৃণা করছে, তোর হারাম স্পর্শ আমায় ছুঁয়েছে, ছাড় বলছি। মেহেরাজ এবার আর না পেরে এশাকে এক টানে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এশার চোখের পানি নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দেয়, অতঃপর কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎই এশার বুকে মাথা গুঁজে দেয় মেহেরাজ। এশা মেহেরাজকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টায় ছটপট করে, কিন্তু মেহেরাজ তাকে আরো শক্ত করে ধরে রাখে। এশা চিৎকার করে মেহেরাজকে নিজে থেকে সরিয়ে নিতে চায়, কিন্তু তা সম্ভব হয় না। মেহেরাজ আরো শক্ত করে ওকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, বউ, এমন করো না, তোমার বুকেই তো আমার শেষ ঠাই। অন্যদিকে
মেহনুর রান্নাঘরে ব্যস্ত। এহসান ঘুমিয়ে আছে, তার জ্বর কিছুটা কমেছে, তবে এখনো পুরোপুরি সেরে ওঠেনি, তাই আজ কাজে যায়নি। মেহনুর আস্তে আস্তে কক্ষে প্রবেশ করে। এহসানের প্রশান্ত মুখ দেখে বোঝা যায় সে গভীর ঘুমে তলিয়ে আছে। নিঃশব্দে বিছানার কাছে এগিয়ে যায় মেহনুর। বালিশের পাশ থেকে ধীরে ধীরে হাত বাড়িয়ে এহসানের ফোনটা তুলে নেয়। ভেতরে এক অজানা ভয় কাজ করছে। কিন্তু তা সত্ত্বেও হাত কাঁপতে কাঁপতে ফোনের লক খুলে ফেলে। এহসান তো গম্ভীর ঘুমিয়ে আছে যে কিছুই টের পায় না। ফোন হাতে নিয়ে মেহনুর রান্নাঘরে ফিরে আসে। বুক ধকপক করছে। দেরি না করে দ্রুত মেহরুবকে ফোন দেয়। সে ভেবেছিল হয়তো কিছুটা স্বস্তি পাবে, কিন্তু মেহরুব যা বলল তা শুনে যেন দম বন্ধ হয়ে এলো। বুকের ভিতরে এক অজানা শূন্যতা নেমে এলো। মেহরুব স্পষ্ট বলে দেয়, ঈশাকে বড় ভাইজান বিয়ে করেছে। এই এক বাক্য যেন পায়ের নিচের মাটি সরে গেল তার। মেহনুর কিছুতেই মেনে নিতে পারছে না। কতটা ভয়ঙ্কর মৃত্যু দেবে এহসান মেহেরাজকে। এহসান যদি জানতে পারে তাহলে কি করবে আল্লাহ জানে। আর বেচারি ঈশার সাথেই বা কি ঘটল? জোর করে বিয়ে করা মানে কতটা যন্ত্রণা, কতটা নিঃস্ব হয়ে যাওয়া একজন মানুষ, কতটা ঘৃণা জমে যায় অন্তরের গহীনে মেহনুর খুব ভালো করেই জানে। কিন্তু এখন বড় প্রশ্ন, এহসান কি বাঁচিয়ে রাখবে মেহেরাজকে যদি সত্যিটা জানতে পারে? মেহনুরের সারা শরীর কাঁপতে থাকে। পায়ের নিচে জমিন যেন ধসে গেছে। চারপাশের পৃথিবী অন্ধকার হয়ে আসছে। রিসোর্টের যে কক্ষে ঈশাকে নিয়ে উঠেছিল মেহেরাজ, সেই কক্ষের অন্য একটি চাবি দিয়ে প্রবল রাগে ফেটে পড়ে প্রবেশ করে এহসান। কক্ষে ঢুকে মেহেরাজকে দেখে যেন রক্ত টকবক করে ফুটতে থাকে তার শরীরে। তার আদরের ছোট বোন, তার কলিজার টুকরো, যে কিনা কোনো হারাম পুরুষের সামনে কখনো মুখ প্রদর্শন করেনি, আজ এক পরপুরুষ তার বুকে নিবিড়ভাবে জড়িয়ে আছে। এহসানের দেহে যেন আগুন ছড়িয়ে পড়ে। শিরদাঁড়ায় বরফ গলতে শুরু করলো ক্ষোভের তাপে। এক মুহূর্ত দেরি না করে বজ্রকণ্ঠে গর্জে উঠে সে, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে? এই দুনিয়া কাঁপানো চিৎকার শুনে এসার চোখ মুহূর্তেই খুলে যায়। সেও যেন তন্দ্রা থেকে বেরিয়ে আসে। যদিও পুরোপুরি জেগে উঠতে পারছে না, চোখের পাতা ভারী লাগছে, মাথাটা দুলছে, ঠিক যেন ঘোরের মধ্যে আছে। তার নিজের ইচ্ছাতেই চোখ বন্ধ হয়নি, বরং তাকে জোর করে এই অবস্থায় রাখা হয়েছে। তার দেহ অবশ, কারণ তাকে অজ্ঞান করে রাখা হয়েছিল। তবুও এই চিৎকার সে কিছুটা সংবিতটা ফিরে পেল। অন্যদিকে মেহেরাজ তখনও এশার বুকেই মাথা রেখে চোখ বন্ধ করে আছে, কিন্তু সে জেগে আছে। সে শুনছে, সব বুঝছে, তবু সে নড়ছে না, কিছু বলছেও না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরেছে এশাকে, যেন মৃত্যুর আগ পর্যন্ত তাকে ছাড়বে না। এহসান মুহূর্তের জন্য থমকে গেলেও তাতে কিচ্ছু যায় আসে না। সে কি বেঁচে থাকতে অন্য কোনো হারাম পুরুষ তার বোনের শরীর স্পর্শ করবে? অসম্ভব। ক্ষোভ আর ক্রোধে, ঘৃণায় বিস্ফোরণে মেহেরাজের দিকে ঝাঁপিয়ে পড়ে এহসান। নিজের শক্তিশালী বাহুতে মেহেরাজের ঘাড় চেপে ধরে, এক টানে টেনে বের করে আনলো ঈশার শরীর থেকে। ঈশা ছিটকে গিয়ে কাঁপতে লাগলো। সে ভয়ে কাঁপছে না, কাঁপছে আতঙ্কে। এহসান যদি সত্যি মেহেরাজকে মেরে ফেলে? সে জানে মেহেরাজ খারাপ নয়। মেহেরাজ এসব করেছে নিজের বোনের জন্য, শুধু মেহেরাজের জন্য, মেহনুরের জন্য। সে জানে মেহনুরের দুই ভাই নিজেদের বোনের জন্য কতটা পাগল, কতটা উন্মাদ হতে পারে। এহসান রাগের জ্বালায় শর্মা হয়ে আছে। সে এক ঝটকায় মেহেরাজকে ছিটকে সরিয়ে দিল। তারপর ঈশার দিকে তাকিয়ে দেখে তার গায়ে ওড়না নেই। তার রাগ তখন চরমে পৌঁছে যায়। নিজের শরীর থেকে চাদর খুলে এক ঝটকায় ঈশার গায়ে জড়িয়ে দেয়। তারপর রক্তাভ চোখে মেহেরাজের দিকে তাকিয়ে গর্জে উঠে বলে, তুই আমার কলেজে হাত দিয়েছিস? এই সাহস পেলি কোত্থেকে? এবার আর সহ্য করতে পারল না। এহসান মেহেরাজের দিকে তেড়ে যেতে নিল, কিন্তু ঠিক তখনই এশা পাগলের মতো কাঁদতে কাঁদতে তার কোমর জড়িয়ে ধরে। এশা বিছানায় বসে কাঁদতে কাঁদতে নিজের শেষ শক্তি দিয়ে এহসানের কোমর জড়িয়ে ধরে বলে, ভাইজান, আল্লাহর ওয়াস্তে ওকে ছেড়ে দাও। ও খারাপ কিছু করেনি, নিজের বোনের জন্য এইসব করেছে। দয়া করে এমন কিছু করো না যাতে তোমার মেহনুর তোমায় চিরকাল ঘৃণা করে। মেহেরাজ বিস্মিত হয়ে গেল। এই মেয়ে এটা কি বলছে? সে কি সত্যি তার জন্য প্রাণপণ্য আকুতি জানাচ্ছে? এহসানও থমকে গেল, কিন্তু এত সহজে শান্ত হওয়ার মানুষ তো সে নয়। সে ঈশার হাত সরিয়ে দিয়ে বিছানায় বসে এশার সামনে, তারপর এশার মাথা নিজের বুকে চেপে ধরে গম্ভীর আদরে গলায় বলল, কাঁদিস না, তোর ভাইজান এখনো বেঁচে আছে। বল, তোর সাথে কিছু খারাপ করেছে? বল, তোর ভাইজান আছে তোর জন্য। এহসান এশার গাল থেকে অশ্রু মুছে দিতে দিতে বলল,
কাঁদবি না, কেঁদে নিজেকে দুর্বল করবি না। তুই এহসান তালুকদারের বোন, ভেঙে পড়া তোর জন্য নয়, প্রয়োজনে তুই নিজে ওকে কোপাবি আমার বদলে। এ কথা শুনেই ঈশা আটকে ওঠে। সে ঈশানের 2 হাত শক্ত করে চেপে ধরে কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে বলে, না ভাইজান, ওকে তুমি মারবে না। ও কিছু করেনি আমার সাথে। আমি আমি ওর সাথেই থাকবো। এবার ঈশান ক্রোধে জ্বলতে জ্বলতে মেহেরাজের দিকে তাকিয়ে বলল, তুই কি ভয় দেখিয়েছিস আমার বোনকে? বল। মেহেরাজ তার চোখ ছোট করে তাকিয়ে বলল, ভয়? আর তোমার বোন? অসম্ভব কথা বলছো ইহসান তালুকদার। ঈশান গর্জে ওঠে। সে তেড়ে গেল মেহেরাজের দিকে, কিন্তু ঈশা আর সহ্য করতে পারল না। সে চিৎকার করে উঠে বলল, ভাইজান, ও তোমার মেহিনুরের একমাত্র আপন। তুমি যদি ওকে মেরে ফেলো তবে তোমার মেহিনুর তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। এই কথাই থমকে গেল ঈশান, কিন্তু তবুও সে কঠিন গলায় বলল, আমার নারীর আপন শুধু আমি, এর মরতে কিচ্ছু যায় আসে না। পরপর কয়েকটা চর বসিয়ে দিল মেহেরাজের গালে, কিন্তু মেহেরাজ একটাও ফিরিয়ে দিল না। ঈশানের যখনই ঘুষি মারতে যাবে তখনই মেহেরাজ ঠোঁটের রক্ত মুছে ফেলে বলে ওঠে, এহসান তালুকদার, যদি আমার কিছু হয় তবে তার বোন সারা জীবন কলঙ্কিত হয়ে থাকবে। একথা শুনে ঈশান আর সহ্য করতে পারল না। সে এত জোরে ঘুষি মারলো যে মেহেরাজের ঠোঁট কেটে রক্ত ঝরতে লাগলো। এসব ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে গিয়ে ঈশানের বাহু চেপে ধরে বলে, ভাইজান, দয়া করে ছেড়ে দাও, দয়া করে। মেহেরাজ নিজের ঠোঁটের রক্ত মুছে নিল নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে। তারপর এক ঝটকায় ঈশাকে নিজের বাহুর মধ্যে নিয়ে বলল, এটা নাটক কেন করছিস ইহসান তালুকদার? তুই আমার বোনকে জোর করে বিয়ে করেছিস, আমিও তোর বোনকে জোর করে বিয়ে করেছি। এবার তুই নিজের বোনকে চাইলে আমার বোনকে আমায় দিয়ে দে। ঈশান গর্জে উঠে বলে, নয়তো কি? কোন বল ছিড়বি তুই? মেহেরাজ ঠোঁট বাঁকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল, তোর বোন যখন অজ্ঞান ছিল তখন আমি ওর সুন্দরী কিছু ছবি তুলেছি, যেগুলো এমন জায়গায় রাখা সেখানে দুজনের মধ্যে না ঢুকলে সব পাবলিক হয়ে যাবে। এবার বুঝ। ঈশান চিৎকার করে বলে ওঠে। হাসিব, নিয়ে আয়। হাসিব কক্ষের বাইরেই দাঁড়িয়েছিল। ঈশানের আদেশ শুনে কয়েকজন মেগার্ডের ইশারা করে। সে নিজে যেতে পারবে না, সে কক্ষে এসা আছে। মুহূর্তের মধ্যে কয়েকজন মহিলা গার্ড কক্ষে প্রবেশ করে। মেয়েরাজ কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে এক প্রকার শূন্যে ধরে নিয়ে কক্ষে রাখা চেয়ারে বসিয়ে লোহার তার দিয়ে বেঁধে ফেলল। সে স্পষ্ট দেখতে পেল তার চোখের সামনে মেহেরাজের মৃত্যু লেখা হয়ে গেছে। এহসানের হাতে একখানা ছুরি। একজন এগিয়ে তুলে দিল। এহসান তা হাতে নিয়ে নিল, রক্তচক্ষু নিয়ে বলল, এবার তোর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পালা। এ বলে এহসান মেহেরাজের দিকে এগোতে থাকে। এসা জানে আজ যদি এহসান মেহেরাজকে মেরে ফেলে তবে সব শেষ হয়ে যাবে। মেহনুর কখনোই এহসানকে ক্ষমা করবে না। আশা নিজের জীবনে আবারও দ্বিতীয় পুরুষের স্পর্শ পাবে। দুই পরিবারের রক্তাক্ত খেলা শুরু হবে। বিচ্ছিভাবে একজন আরেকজনকে মারবে, শেষ করে দেবে। সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এশাকে যে কোনো মূল্যে এহসানকে বোঝাতে হবে, তাকে থামাতে হবে। প্রয়োজনে সারা জীবন মেহেরাজের সঙ্গে থাকতে হলেও সে রাজি। তবু আজ এহসানকে এই ভুল করতে দেবে সে না। এশা এক মুহূর্ত দেরি না করে সোজা এহসানের পা জড়িয়ে ধরল। গভীর আর্তনাদে কেঁপে উঠল পুরো কক্ষ। ভাইজান, ওকে মেরো না। আল্লাহর ওয়াস্তে তোমার বোনকে বিধবা করো না। ভাইজান, আমি ওকে মাফ করে দিয়েছি, মন থেকে মাফ করে দিয়েছি। আমি চাই না আমার জীবনে দ্বিতীয় পুরুষ আসুক। প্রয়োজনে সারা জীবন ওর সাথেই থাকবো। তবু ওকে ছেড়ে দাও। এশার কান্নায় কক্ষের পরিবেশ যেন ভারী হয়ে ওঠে। এহসান স্থির দাঁড়িয়ে থাকত, একটুও নড়ে না। কোনো ভাই তার বোনের এমন আর্তনাদ উপেক্ষা করতে পারে? সে পারে না, সে পারছেও না। তার রক্তাক্ত রাগের ঢেউ ধীরে ধীরে স্থির হতে লাগে। এহসান ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে, এশাকে টেনে তুলল, শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। তারপর রক্তচক্ষু নিয়ে তাকালো মেহেরাজের দিকে। একটা দহন, একটা তীব্র বিদ্বেষ, একটা প্রগাঢ় হুমকি তার দৃষ্টিতে সব ফুটে উঠল। তুই কি চাস বোন? স্পষ্ট করে বল। তোর যা চাওয়া তাই হবে। তোর সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত। এসা পুপিয়ে কেঁদে উঠে বলল, আমি চাই তুমি ওকে ছেড়ে দাও। এহসান তিক্ত গলায় হেসে বলল, ও তোকে দেখে নিয়েছে খারাপ ভাবে, তবু ওকে ছেড়ে দিলে আমি শান্তিতে বাঁচব না। এশা এবার শক্ত হলো। সে জানে আজ যদি সে নিজেকে দুর্বল দেখায় তবে কিছুই রক্ষা করা যাবে না। গম্ভীর স্বর নিয়ে কণ্ঠ
শক্ত করে সে বলে ওঠে, আমায় হালালভাবে দেখেছে, তাই এটা খারাপ হবে না ভাইজান। আমি ওর স্ত্রী, আমার উপর ওর অধিকার থাকতে পারে, তাই না? এহসান থমকে গেল। তার ছোট বোন, যার চোখের পানিও সে সহ্য করতে পারে না, সে আজ এমন কথা বলছে। সে ঈশার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে, তুই সত্যি ওকে স্বামী হিসেবে মানছিস? ঈশা জানে সে মিথ্যে বলছে, কিন্তু আজ এই মিথ্যেই সত্যি হয়ে যাবে যদি তার জীবন বাঁচাতে পারে। সেই দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ ভাইজান, আমি ওকে স্বামী মানি। বিশ্বাস করো, আমার অনুমতি ছাড়া ও আমায় ছোঁয়নি। আমি অনুমতি দিয়েছি বলেই ছুঁয়েছে। দয়া করে ওকে মেরো না। এহসানের চোখ মুখ কঠিন হলো। রাগের সাগরে এক ফোঁটা শান্তির জোয়ার বইল যেন। অন্যদিকে মেহেরাজ স্তব্ধ হয়ে ঈশাকে দেখছে। একজন নারী চাইলে ছলনা করে কাউকে চিরতরে ধ্বংস করে দিতে পারে, আবার সেই একই নারী চাইলে ছলনা করে কাউকে ধ্বংসের হাত থেকে বাঁচাতেও পারে। ঈশা আজ সেটা প্রমাণ করলো। ঈশার প্রতিটি কথা মেহেরাজের মনে বাজছে। তার নিজের উপরে ঘৃণা হচ্ছে। ঈশার মতো একটা মেয়েকে সে এত কুৎসিতভাবে ফাঁসিয়েছে। কি করে পারলো? কি করে এতটা নিচে নেমে গিয়েছে সে? এহসান এবার মেহেরাজের দিকে তাকালো। তার চোখে আগুন, তার দৃষ্টিতে হুমকি, কিন্তু তার পাশে দাঁড়িয়ে আছে তারই বোন। এহসান রক্তচক্ষু নিয়ে মেহেরাজের দিকে তাকিয়ে বলে ওঠে, কি রে কাপুরুষের বাচ্চা, পারবি তো আমার বোনকে সুখে রাখতে? মেহেরাজ চমকে উঠল, কিন্তু নিজেকে দ্রুত সামনে নিয়ে আগের মতো গম্ভীর কণ্ঠে বলল, তোর বোনকে সামলানোর ক্ষমতা আমার আছে, তাই নিশ্চিন্তে ওকে আমায় হাতে তুলে দাও। এহসান গভীর শ্বাস নিল। তার মুখে কিছুই বলার ছিল না, কিন্তু তার দৃষ্টি একটাই কথা বলছে। যদি একটুও কষ্ট দিস তবে তোকে শেষ করে দেব। মেহেরাজ চুপচাপ বসে থাকে। এশা এহসানের বুক থেকে মাথা তুলে এক পলক তাকায়, একবার এহসানের দিকে, একবার মেহেরাজের দিকে। তার হৃদয় তখনও কাঁপছে, কিন্তু অন্তত আজকের দিন শেষ হলো রক্তপাত ছাড়া। এই মুহূর্তে এইটুকুই তার বিজয়। এহসান এশাকে ছেড়ে দিয়ে কঠোর স্বরে বলল, যা, তৈরি হয়ে নে, বাড়ি যাব। আব্বার অনুমতি নিয়ে তোর আবার বিয়ে দেব। তারপর মেহেরাজের দিকে ফিরে তার ছেলের হাসি ছুড়ে দিয়ে বলল, কাপুরুষের বাচ্চা, তুইও প্রস্তুত হয়েছে নিজের দায়িত্বের জন্য। এ বলে এহসান নারী গার্ডদের ইশারা করলো। তারা এসে কক্ষের পাহারা দিল। এহসানের শরীর তখনও রাগে জ্বলছে। মন চাচ্ছিল মেহেরাজকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে, কিন্তু আফসোস, জীবনে প্রথম ভুল করেও কেউ বেঁচে গেল। এহসান বেরিয়ে যেতে ঈশা ধপ করে মাটিতে বসে পড়ল, হাঁপাতে লাগলো। কত মিথ্যা বলেছে শুধু পরিস্থিতি ঠিক রাখার জন্য। ছিছি, কিন্তু সবই হয়েছে আল্লাহর হুকুমে। ধীর পায়ে উঠে দাঁড়িয়ে এসা এগিয়ে আসে মেহেরাজের বাঁধন খুলে দিল। তারপর চোখের পানি মুছে ঠান্ডা স্বরে বলল, আল্লাহর হুকুমে বেঁচে গেলি রে কাপুরুষ, নয়তো এখন উপরে থাকতি। এসা কোনো দিকে না তাকিয়ে কক্ষের ওয়াশরুমের দিকে এগোতে নিল, কিন্তু মেহেরাজ ছাড়া পেয়েই হুট করে ঈশার হাত ধরে টেনে নিয়ে নিজের বুকের সাথে চেপে ধরল। ঈশা হতভম্ব হয়ে গেল। তার শরীর কাঁপছে, মনে হচ্ছিল সব শেষ হয়ে যাচ্ছে। মেহেরাজ তার কোমর শক্ত করে ধরে ঈশার মুখের সামনে তাকিয়ে বলল, সংসার করবে আমার সাথে, সারা জীবন থাকবে এই কলঙ্কিত সম্পর্ক আবদ্ধ হয়ে। ঈশার ভিতরে যেন দপ করে আগুন জ্বলে উঠল। সে দাঁত পিষে বলল, তোকে শুধু বাঁচানোর জন্য এসব আবোল তাবোল বকেছি, নয়তো তোর মতো নীচ মানুষকে নিজের নামের সাথে জুড়াতে চাইনি আমি। মেহেরাজ তার হাতের বাঁধন আরো শক্ত করে নিল। চোখ গভীর স্থির দৃঢ় এনে বলল, তাহলে বাঁচালে কেন? মরতে দিতে পারতে তোমার ভাইয়ের হাতে। এসে দাঁত চেপে বলে, তুই মেহিনুরের ভাই বলে, নয়তো সত্যি বলছি নিজ হাতে তোকে কোপাতাম। মেহেরাজ হালকা হেসে ওঠে, তবে ঠোঁট ফাটা থাকার কারণে সেই হাসিটা ঠিক জমল না। এসার চোখের কোণে লেপটে থাকা পানি মুছে দিতে দিতে মৃদুস্বরে বলল, তোমার হাতে একবার নয়, বারবার কোপ খেতেও রাজি, প্রিয় অর্ধাঙ্গিনী। এসে ক্ষিপ্ত হয়ে বলল, মেহেরাজ, ভালো চাস তো ছেড়ে দে, এভাবে ধরেছিস কেন? বুঝতে পারছিস না কষ্ট হচ্ছে? মেহেরাজ ধীরে ধীরে তার বাঁধন শিথিল করে। তারপর ঠোঁট কামড়ে কৌতুক ভারী কণ্ঠে বলল, ইস, যদি ঠোঁটকানা ফাটা না থাকতো তাহলে আমি এখন অন্য জগতে থাকতাম। এসে রাগে গজগজ করতে করতে বলল, ঠোঁট সহ গালও ফাটবে এখন। আর যদি একটা কথা বলেছিস তো, মরণের ভয় করে না তোর? এই তো মরতে মরতে বেঁচেছিস। মেহেরাজ তাচ্ছিল্য করে বলল, যখন তোমায় নিজের করার নিয়ত করেছি তখন থেকেই মরণের ভয় ভুলে গেছি।
এশা আর কিছু বলে না। মেহেরাজকে ধাক্কা দিয়ে সে দ্রুত ওয়াশরুমে চলে গেল। এশা বোরখা পরে তৈরি হয়ে এসে দেখলো এহসান কক্ষে বসে অপেক্ষা করছে। তার পাশে মেহেরাজ নিঃশব্দে দাঁড়িয়ে আছে, মুখ শক্ত, ভাবলেশহীন, কোনো কথা নেই, কোনো অনুভূতি নেই, আছে শুধু অপেক্ষা। এশা বেরিয়ে আসতেই এহসান এক পলক তার দিকে তাকালো, তারপর ঠান্ডা গলায় বলল, চলো। তারপর দুজনকে নিয়ে রিসোর্ট থেকে বেরিয়ে পড়ল গন্তব্য তালুকদার বাড়ি। সেখানে ছোট তালুকদারকেও এনে বসিয়ে রাখা হয়েছে। এই রাতের আগুন নেভানোর জন্য নতুন ঝড় অপেক্ষা করছে। ঘরের এক কোণে জায়নামাজে বসে আছে মেহনুর। তার সাদা কামিজ এখন চোখের পানিতে ভিজে প্রায় ধূসর হয়ে গেছে। তার দু হাত কাঁপছে, বুক ধড়ফড় করছে। হে আল্লাহ, আমার ভাইজানকে বাঁচিয়ে দাও, আমার ভাইজানকে তুমি হেফাজত করো। বারবার একের পর এক সালাতুল হাজত এর নামাজ আদায় করছে সে। প্রতি রাকাতে, প্রতি সিজদায় গলে পড়া পানির মতো গলছে তার দোয়া। কান্না করতে করতে মিলিয়ে যাচ্ছে সে। আখিরা যেন সামনে এসে দাঁড়িয়ে আছে। আর কাঁদবেই বা না কেন? সে তো জানে এহসান কতটা অমানুষ হতে পারে। একটা সামান্য কথার জন্য রাসেলের জিভ কেটে ছিঁড়ে ফেলেছিল, তাহলে ভাইজানের জন্য কি করবে? শরীর শিউরে উঠল মেহনুরের। সে কাঁপতে কাঁপতে ভিতর থেকে গুটিয়ে গেল। ভাইজান কি আর বাঁচবে, নাকি এবারেও তাকে একটা লাশের দেখা পেতে হবে? শরীরে আর রক্ত নেই, প্রাণ নেই। তবে সে হাত তুলে মোনাজাত শুরু করলো। হে আল্লাহ, আমি পাপী হতে পারি, কিন্তু তুমি তো দয়ালু। তুমি আমার ভাইজানকে রক্ষা করো। যদি সত্যি তার জন্য এহসানের হাত উঠে, তো তুমি এহসানের মনে দয়ামায়া জন্মাও। মেহনুরের কান্না থামে না। হে রব, তুমি আমার ভাইজানের গুনাহ মাফ করে দাও। তুমি তাকে ক্ষমা করো। সে যদি অন্যায় করেও থাকে, তবে তুমি তার প্রতি দয়া করো। মোনাজাত করতে করতে পুরো শরীর একরকম অসাড় হয়ে যাচ্ছে মেহনুরের। তার ভাইজানের এই বোকামি কি করে সে মেনে নেবে? নাকি আরো অন্ধকার নামবে তার জীবনে? তালুকদার বাড়িতে, তালুকদার বাড়ির বিশাল ড্রয়িং রুমে বসে আছে পরিবারের সকল অভিভাবক। সোফায় হেলান দিয়ে বসে আছে মনিরুল সাহেব, মোস্তফা সাহেব, ইমরান, এনাম, তৌফিক তালুকদার, তাজিম তালুকদার, মাঝারুল সাহেব এবং এহসান। ঘর জুড়ে একটা থমথমে পরিবেশ। কেউ উচ্চস্বরে কথা বলছে না, কিন্তু প্রতিটা শব্দই যেন ভারী পাথরের মতো আছড়ে পড়ছে চারিপাশে। সব শুনে প্রথম মুখ খুললেন মোস্তফা সাহেব। আমার নাতি যেহেতু বিয়ে করেই ফেলেছে আর এসব তাকে মেনে নিয়েছে, তাহলে এতে আর সমস্যা থাকার কথা নয়। তার কথায় কেউ দ্বিমত করলো না। তবে এহসানের বাবা গম্ভীর কণ্ঠে বললেন, সমস্যা থাকার কথা না তো বুঝলাম, কিন্তু তোমার নাতি কি আমার মেয়েকে সুখে রাখতে পারবে? তাকে তার প্রাপ্য সম্মান দিতে পারবে? এবার মুখ খুললেন মাঝারুল সাহেব। কেন পারবে না? আপনি তো জানেন আমরা তালুকদাররা যতটা হিংস্র হই না কেন, নিজেদের অর্ধাঙ্গিনীর ক্ষেত্রে ততটাই কোমল। আর মেহরাজ তো তালুকদার বাড়িরই অংশ। সবাই চুপচাপ শুনছিল। তখনই এনাম দীর্ঘশ্বাস ফেলে বলল, মোস্তফা সাহেব দৃঢ় কণ্ঠে বললেন, আজ অবধি কোনো নারী তালুকদার বাড়ির স্ত্রী হয়ে অশান্তিতে ছিল না। আর এশার জন্য যদি আলাদা কিছু হয়, তবে আমি কথা দিচ্ছি এশা মেহরাজের স্ত্রী হয়ে সারা জীবন শান্তিতে থাকবে, যদি আল্লাহ হুকুম হয়, ইনশাল্লাহ। সবাই একটু নড়চড়ে বসলো। এবার মনিরুল সাহেব বললেন, তাহলে আর দেরি কেন? আবার বিয়ের ব্যবস্থা হোক। প্রথম থেকেই নীরব এহসান এবার মুখ খুলল। তার কণ্ঠে ছিল কঠিন শীতলতা। কাজে রেডি আছে, তাই দেরি না করে তাড়াতাড়ি বিয়ে পড়ানো হোক। সবাই একে একে মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু এই পুরো সময় একজন কিছু বলছিল না। মেহেরাজ। সে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। কোনো প্রতিবাদ নেই, কোনো উচ্ছ্বাস নেই, শুধু যেন একটা বোবা প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে সময়ের সকলের সামনে। অন্যদিকে ঈশা নিজের ঘরে বসে আছে। চারপাশে ব্যস্ততা চলছে, কিন্তু সে যেন সব অনুভূতি হারিয়ে ফেলেছে। আমিনা বেগম, আয়েশা বেগম কাঁদতে কাঁদতে তার লাগেজ গুছিয়ে দিচ্ছেন। একটা একটা করে শাড়ি, গয়না, ছোট ছোট স্মৃতির টুকরো ভরে দিচ্ছেন ব্যাগে। কিন্তু তাদের চোখের পানি কিছুতেই বাদ মানছে না। কিভাবে মানবে? কিভাবে এমন হলো? এত হুট করে তাদের প্রিয় বোনটা এত তাড়াতাড়ি চলে যাবে? এনিসা বেগমও নিজের ঘুমটা দিয়ে মুখ চাপা দিয়ে বসে আছেন। তার কলিজার টুকরো মেয়ে আজ এভাবে চলে যাবে, তাও এভাবে কি করে সহ্য করবেন তিনি? কিন্তু এসা, সে তো কিছু বলছে না। সে তো একদম পাথর হয়ে গেছে। সে কারোর দিকে তাকাচ্ছেও না। তার নিজেরই তো অভিযোগ করার সুযোগ নেই।
সে নিজেই তো সব মেনে নিয়েছে, নিজের হাতেই তো সব শেষ করে দিয়েছে। এই জীবন সে কিভাবে কাটাবে? নতুন জীবনের পথে পা রাখার আগেই কেন যেন মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে। কোনো অভিযোগ করার রাস্তাও রাখেনি, নিজ হাতে সব গুছিয়ে নিয়েছে। নুরি নিজের কক্ষে ব্যস্ত, কিন্তু হঠাৎ ওর ভাই স্বামী এসে খবর দেয়, ছোট আপু, ছোট আফিস, ছোট ভাইজান বলছে ওনার জন্য লুঙ্গি, টি শার্ট আর মেসোয়াং নিয়ে যেতে পুকুরে। এই কথা বলেই সে ছোট পায়ের তাল দিয়ে দৌড়ে চলে যায়, যেন ওর কাজ শেষ। নুরির বুকের ভিতরে ধক করে ওঠে। এদিকে চারপাশে যেন ঝড় বয়ে যাচ্ছে। সবাই জেনে গেছে এশাকে মেহেরাজ বিয়ে করে নিয়েছে। এ নিয়ে ঘরের বাতাসও যেন ভারী হয়ে উঠেছে। চিন্তার ভারে দম বন্ধ হয়ে আসছে নুরির। এবার কার রক্তে সে গোসল করবে কে জানে। তবে জনাবের আদেশ তো আদেশই। নুরি একটু বিরক্ত নয়। ধীর পায়ে নিজ কক্ষ থেকে বেরিয়ে যায়, মেহরুবের কক্ষে প্রবেশ করে। একখানা লুঙ্গি, একটা টি শার্ট আর মেসওয়াক হাতে নেয়। তারপর পুকুর পাড়ের উদ্দেশ্যে পা বাড়ায়। পুকুর ঘাটে এসে দেখে মেহরুব বৈঠকখানায় বসে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুকুরের স্থির জলে। মনে হচ্ছে কোনো গভীর চিন্তায় নিমগ্ন। নুরির সামনের দিকে এগিয়ে দাঁড়ায়, অতঃপর মাটির দিকে দৃষ্টি নামিয়ে নরম স্বরে বলে, এই নিন ভাইজান। তবে সে মেহরুবের দিকে তাকায় না, কেননা মেহরুবের গায়ে তখন কেবল লুঙ্গি। যদিও এই দৃশ্য সে আগেও দেখেছে, তবু কেন যেন আজও লজ্জায় শিহরণ বয়ে যায় সারা শরীরে। মেহরুব হাত বাড়িয়ে মেসওয়াক নিয়ে নেয়, তবে টি শার্ট আর লুঙ্গির জন্য বলে, এগুলো তোর কাছেই রাখ। নুরি বিস্মিত হয়, মুখ তুলে তাকায় মেহরুবের দিকে আর বলে, এখানে রেখে যাই। মেহরুব দাঁড়িয়ে গিয়ে নরম কণ্ঠে বলে, কেন চলে যাবি? বস, আমি গোসল ছেড়ে নেই। নুরি অবাক হয়, কিন্তু কিছু বলে না। সুযোগ তো পাওয়া গেল এক মনে মেহরুবকে দেখার, তাই মাথা নাড়িয়ে বলে, আচ্ছা, আপনি গোসল করে নিন, আমি আপনার কাপড় ধুয়ে নিয়ে যাব। মেহরুব মৃদু হেসে বলে, তুই শুধু বসলেই হবে। নুরি নিজের হাতে থাকা নিজের প্রিয় মানুষের টি শার্ট আর লুঙ্গিখানা কোলে নিয়ে বৈঠকখানায় বসে পড়ে। মেহরুব যখন পুকুরের সিঁড়ি বেয়ে নিচে নামে, মেসওয়াক করতে করতে তাকিয়ে থাকে আকাশের দিকে। নুরি তখন নিজের মাহরামকে এক দৃষ্টিতেই দেখছে। কি এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে ভিতরে। হঠাৎই সে প্রশ্ন করে, আচ্ছা মেহরুব ভাই, ভাইজান কি সত্যি এশাফুপুর সঙ্গে সংসার করবে? মেহরুব গায়ে সাবান মাখতে মাখতে তাকায় নুরির দিকে। অবশ্যই করবে, কেন করবে না? নুরি দীর্ঘশ্বাস ফেলে। না মানে, সে তো বদলা নিতে বিয়ে করেছে, তাই জিজ্ঞেস করলাম। মেহরুব মুচকি হেসে বলে, বিয়ে যার কারণেই হোক না কেন, এখন এসা ভাইজানের বেগম, আর তালুকদার বংশের মেয়েরা সব সংসারী। নুরি মনে মনেই ভাবে, যদি আমিও মেহরুব ভাইয়ের স্ত্রী হতে পারতাম, যদি আমিও মুত্তাকি জীবন করতে পারতাম ওনার সঙ্গে। কিন্তু সে কিছুই বলে না। নুরি কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা মেহরুব ভাই, একটা কথা বলি, রাগ করবেন না তো? মেহরুব তখন সিঁড়িতে দাঁড়িয়ে উপরে তাকায়, কিছুক্ষণ চেয়ে থেকে নুরির দিকে। বল। নুরি একটু হাসে, তারপরে বলে, ভাইজান তো বেগমের অধিকারী হয়ে গেলেন, আপনি কি বিয়ে করবেন না? মেহরুব মৃদু হাসে। ভাইজানের আগে আমি বিয়ে করেছি, আমি বেগমের অধিকারীও হয়েছি। আমার বেগম আমার সামনেই বসে আছে। নুরি বিস্ময়ে হা হয়ে তাকিয়ে থাকে। সে সে কি মেহরুবের বেগম? এই কথায় তার বুকের ভেতরে যেন এক ঝলক সুখের বাতাস বইতে শুরু করে। চুপচাপ বসে থাকে কিছুক্ষণ, তারপর মুচকি হেসে নেয় এক গভীর শ্বাস। মেহরুব পুকুরে ডুব দিয়ে ওঠে। নুরি দ্রুত কয়েক ধাপ নেমে তার দিকে লুঙ্গি এগিয়ে দেয়। মেহরুব চুলের পানি ঝেড়ে ফেলে, আর সেই পানি এসে পড়ে নুরির মুখে। নুরি চোখ বন্ধ করে ফেলে, সাথে সাথেই তার মুখ কুঁচকে বলে, মেহরুব ভাই, দেখে চুল ঝাড়ুন। মেহরুব নুরির বাচ্চাদের মতো মুখ বাঁকানো দেখে মৃদু হাসে, তারপর চোখ বাঁকিয়ে হাত বাড়িয়ে লুঙ্গি নিয়ে পড়ে নেয়। নুরি তখনও চোখ বুঝে রাখে, যতক্ষণ না নিশ্চিত হয় যে মেহরুব কাপড় পরে নিয়েছে। মেহরুব লুঙ্গি পরে বলে, টি শার্টটা দে। নুরি এগিয়ে দিতে গিয়েও থেমে যায়। মেহরুবের চুল তখনও ভেজা, সে যদি এখন টি শার্ট পরে তাহলে সেটাও ভিজে যাবে। নুরি বিরক্তি নিয়ে বলে, মেহরুব ভাই, আপনি এমন করেন সবসময়, চুল ভেজা রাখেন আর তাই কাশি লেগে থাকে। এ বলে সে নিজের ওড়নার এক পাশ এগিয়ে দিয়ে বলে, নিন, মাথা মুছে নিন, তারপর টি শার্ট পরুন। মেহরুব এই এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর মাথা নিচু করে নেয় নুরির ওড়না।
ধীরে ধীরে মাথা মুছে নেয়। নুরির হাত পা কাঁপছে। নিজের মহরম এতটা কাছে, কিন্তু সে স্থির থাকার চেষ্টা করে। মেহরুবের হাতে টি শার্টটা দিয়ে নুরি মেহরুবের কাপড়গুলো ধুয়ে নেয়। মেহরুব কাপড় পরে এক দৃষ্টিতে তাকিয়ে নুরিকে দেখতে থাকে। তারপর নিজেও একটু নেমে উজু করে নেয়। নুরি কাপড় ধুয়ে উঠে যাবে, তখন মেহরুব বলে, অজু করবি না? মাগরিবের আজান হয়ে যাচ্ছে। মিসওয়াক নিয়ে আসি ঘর থেকে। মেহরুব তখন তার নিজের মেসওয়াকটা দেখিয়ে বলে, আমারটা দিয়ে কর, অসুবিধে নেই। নুরি বিস্ময়ে তাকিয়ে থাকে। এ কি, নিজের মেসওয়াক পর্যন্ত ওকে দিয়ে দিচ্ছে? কি হয়েছে তার? মেহরুব ভাই এমন করছে কেন? নুরিকে চুপ থাকতে দেখে মেহরুব বলে, কি রে, করবি না? নুরি নিজের ধ্যান থেকে বেরিয়ে এসে বলে, হ্যাঁ হ্যাঁ করব, কেন করব না? এই বলি মেহরুব ওর হাতে তার ধোয়া কাপড়গুলো দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। নুরি কোনো দ্বিধা ছাড়াই নেয় মেহরুবের মেসওয়াক, নিজের মুখে তুলে নেয়। এবার অজুর জন্য প্রস্তুত হয় সে। আর মেহরুব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারই দিকে। কেন জানো আজকাল এই মেয়েটার সঙ্গে সময় কাটাতে তার ভীষণ ভালো লাগে। একদিন এই মুখটা না দেখলে বুকের ভিতরটা শূন্য শূন্য লাগে। এশার মেহেরাজের দ্বিতীয়বারের মতো বিয়ে হয়ে গেছে। এখন সে ছোট তালুকদার বাড়ির নববধূ। মেহেরাজের কক্ষে বসে আছে নিঃশব্দে। এদিকে সবাই মেহরুরকে দেখতে চায়, কিন্তু এহসান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেদিন তোমাদের মেয়ে আমায় মেরে নেবে সেদিনই তোমরা ওর সাক্ষাৎ পাবে। আর তোমাদের মেয়ে তো আমার হাতে তুলে দিয়েছ, এখন কোনো ক্যাচাল পাখি ওর। মেহনুরের অবস্থা শোচনীয়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সারাদিন জায়নামাজে বসে কেটেছে। কান্নায় ভিজেছে তার সাদা ওড়না, ভিজেছে জায়নামাজের প্রান্ত। নামাজ শেষে যখন ও শান্তি পেল না, তখন চুপচাপ ছাদে চলে এসেছে। এই ছাদটা খুব ছোট্ট, এদিকে দেয়াল ভাঙা, অন্যদিকে পুরনো গাছের শেওড়া এসে ঢেকে রয়েছে ছাদের এক কোণ। শীত বাতাসে পাতাগুলো নড়ে, ফিসফিস করে যেন কিছু একটা বলতে চায়। তবুও এই ছাদটা তার খুব প্রিয়। মেহনুর ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আল্লাহ, আপনি আমার ভাইজানকে রক্ষা করুন, রক্ষা করুন। এসেকে বিদায় দিয়ে নিজের নারীর খোঁজে রওনা হয় সে। সে জানে মেহনুর নিশ্চয়ই নিজেকে শেষ করে দিচ্ছে চিন্তায়। মেয়েটার কোমল হৃদয় সব কষ্ট নিজের মাঝেই চেপে রাখে, আর কাঁদতে কাঁদতেই শেষ হয়ে যায়। এমনি কাঁদলে যে তার ভিতরটা কেঁদে ওঠে। সকালবেলা ইহসানের ঘুম ভাঙার পর রান্নাঘরে যায়, গিয়ে দেখে মেহরুর কাঁপছে, ঠোঁট মুখ শুকিয়ে আসছে ওর। হঠাৎ এমন অবস্থায় মেহনুরকে দেখে সে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, এমন করছিস কেন? ভয়ে কাঁপতে কাঁপতে মেহনুর সরে যেতে চাইল ইহসানের এমন কথায়, কিন্তু শক্ত পায়ে দাঁড়িয়ে থাকা পুরুষটিকে উপেক্ষা করা এত সহজ তো নয়। তার ঠোঁট কাঁপছিল, গলার স্বর ভেঙে আসছিল। মেহনুর ভয়ে তাড়নায় বলে ফেলে, আপনি আমার ভাইজানকে কিছু করবেন না। এশাকে ভাইজান বিয়ে করে নিয়েছে। এহসান কোনো উত্তর দিল না, চোখ শুরু করে শুধু মেহনুরের দিকে তাকিয়ে থাকলো, যেন ওর প্রতিটি অনুভূতি বিশ্লেষণ করছে। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। মেহনুর নিজের হাতে থাকা এহসানের ফোন কাপা হাতে ওর দিকে এগিয়ে দিল। এহসান কিছুটা অবাক হয়ে ফোনটা হাতে নেয়। ফোন হাতে নিয়েই সে দেখতে পায় জয়নাল ফোন দিয়েছে। ফোন কানে দিতে ওপাশ থেকে জয়নাল এক নাগাড়ে সব বলে ফেলে। মেহেরাজ কিভাবে এশাকে তুলে নিয়ে গেছে, কোন রিসোর্টে উঠেছে, কি পরিকল্পনা করেছে, সব। এহসানের চোখে আগুন জ্বলে ওঠে সাথে সাথে। সে এক মুহূর্ত দেরি করে না, রান্নাঘর থেকে বেরিয়ে এসে বিছানা থেকে নিজের গাঢ় কালো চাদরখানা জড়িয়ে দ্রুত বেরিয়ে পড়ল। উদ্দেশ্য সেই রিসোর্ট। এরপর থেকে মেহনুরের এমন অবস্থা। তার মাথায় একটা কথাই আসছে, এহসান বাঁচিয়ে রাখবে তো তার ভাইজানকে। বাগান বাড়ির গেট খুলে ঢুকে এহসান প্রথমে পুকুরের দিকে তাকায়। বুক ধক করে ওঠে। মেহনুর এখানে নেই? সাধারণত পুকুর পাড়ে বসে থাকাই ছিল ওর অভ্যাস, কিন্তু আজ কোথাও দেখা যাচ্ছে না। অস্থিরতা গ্রাস করলো এহসানকে। সে দ্রুত ঘরে ঢুকে পড়ল। শূন্য বিছানা, নিস্তব্ধ পরিবেশ, বাথরুম, রান্নাঘর, সব জায়গায় খুঁজে দেখলো, কিন্তু মেহনুর তো নেই। এহসানের কপালে ঘাম জমে ওঠে, গলার ভেতর শুষ্ক হয়ে আসছে, ঢোক গিলতে কষ্ট হচ্ছে। পা বাড়ালো ছাদের দিকে। সিঁড়ি পেয়ে উঠতেই একটা মিষ্টি কান্নামাখা সুর কানে এলো, যেন কারো গভীর আবেগ মিশে আছে সেই সুরে। নাশিদ এহসান থমকে দাঁড়ায়। বুকের ভেতরে অদ্ভুত এক প্রশান্তি নেমে এলো। আলতো পায়ে ছাদে উঠতে স্পষ্ট দেখতে পেল মেহনুর শেওড়া গাছের ছায়ায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ বন্ধ, গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আর সে নাশিদ গাইছে। এহসান ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়।
গম্ভীর দৃষ্টি দিয়ে তাকায় ওর দিকে, তারপর হালকা শ্বাস ফেলে বলে, তুমি এখানে? মেহনুর চমকে ওঠে, শরীর কেঁপে ওঠে ভয়ে। মনে হলো এই বুঝি প্রাণ বেরিয়ে যাবে। ধীরে ধীরে কাঁপতে কাঁপতে এহসানের দিকে ঘুরে দাঁড়ালো। চোখ দুটো রক্ত লাল, কাঁদতে কাঁদতে বিধ্বস্ত হয়ে গেছে। এহসানের বুক মোচড় দিয়ে উঠল। এতটা কষ্ট পেলে? মেহনুরের ঠোঁট কাঁপছে, ভাঙা কণ্ঠে বলল, আমার ভাইজানকে মেরে ফেলেছেন? এহসান মৃদু হাসলো। ধীরে ধীরে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, মেরে ফেলতাম, কিন্তু আজ শুধু আমার বোনকে বিধবা করতে চাইনি বলে মারলাম না। মেহনুরের চোখ চকচক করে উঠল। তাহলে ভাইজান বেঁচে আছে? এহসান ওর কোমরের কাছে হাত রেখে আরো কাছে টেনে নিল। গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ, বেঁচে আছে। নতুন করে বিয়ে দিয়ে এলাম তোমার ভাই আর আমার বোনের। মেহনুরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এসা বিয়েতে রাজি ছিল? এহসান গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ, রাজি ছিল। এবং যখন আমি তোমার ভাইকে মারতে চাচ্ছিলাম তখন সে নিজে হাত জোড় করে বলেছিল, আমার স্বামীর প্রাণ ভিক্ষা দিন। তাই তোমার ভাই আজ বেঁচে গেল। মেহনুর হতবাক হয়ে গেল। সত্যি এসা ভাইজানকে মেনে নিয়েছে? এহসান দীর্ঘশ্বাস ফেলল। সবাই তো তোমার মতো বোকা নয় যে ভালোবাসা চিনতে পারবে না। এসে ঠিকই নিজের আসল ঠিকানা চেনে নিয়েছে। আর আমি জানি তোমার ভাই আমার বোনকে সুখে রাখবে। সে সাদা সিধা মানুষ। মেহনুর কিছু বলল না, শুধু এহসানের চোখের দিকে তাকিয়ে রইল। এহসান কয়েক মুহূর্ত ওর দিকে চেয়ে রইল, তারপর আলতো করে ওর কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। একবার, দুইবার, কয়েকবার। এতদিন পর কি এবার বিশ্বাস করতে পারবি যে তোর জায়গায় শুধু আমার কাছে? মেহনুর চোখ বন্ধ করলো। অশ্রু আবারও গড়িয়ে পড়ল। এহসানের হাত ওর কাঁধে শক্ত হলো। আর কিছু না হোক, এই চোখের কান্না আমি আর দেখতে চাই না। এবার শান্ত হও। সন্ধ্যার হালকা বাতাস ছাদে বইছে, আকাশে চাঁদের আলো। মেহনুর এবার সত্যি নির্বোধ বোধ করছে, নির্ভার বোধ করছে। এহসান ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয়। মেহনুরের গালে আলতো করে হাত রেখে বলে, চিন্তা করো না, আমি এমন কিছু করব না যা তোমার কষ্টের কারণ হবে। মেহনুর এহসানের হাত নিজের হাতে চেপে ধরে মৃদু কণ্ঠে বলে, সত্যি করবেন না তো? এহসান মৃদু হেসে বলে, সেটা পরিস্থিতি বুঝে। মেহনুর এহসানের পানে তাকিয়ে বলে, আচ্ছা সত্যি আপনি আমায় ভালোবাসেন? সত্যি? এহসান মৃদু হেসে বলে, তোমার প্রতি আমার ভালোবাসা এতটা ভয়ঙ্কর গহীন যে সে গহীনে আমার ভয়ঙ্কর পাপও আটকে পড়ে গেছে। মেহনুর শুধু নিরলস চোখে তাকিয়ে থাকে এহসানের পানে। এহসান কোনো কথা বলে না, শুধু নীরবে মেহনুরকে নিজের বুকের মধ্যে টেনে নেয়, যেন তার স্পর্শেই সমস্ত আশ্বাস লুকিয়ে আছে। অতঃপর এক মুহূর্ত দ্বিধা না করে মেহনুরকে কোলে তুলে নেয়। মেহনুর নির্বিকার দৃষ্টিতে এহসানের পানে তাকিয়ে থাকে। ওর প্রতিটা শিরা উপশিরায় স্নিগ্ধ ভালোবাসায় ঢেউ হয়ে যাচ্ছে। তার ভাইজান বেঁচে আছে, আবার সে নিজেও স্বামীর ভালোবাসা পেয়ে গেছে, এটাই তো পরম পাওয়া। মেহনুর মনে মনে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে। এহসান মেহনুরকে ঘরে এনে নামিয়ে দেয়, আদেশের সুরে বলে, যাও খাবার নিয়ে এসো। মেহনুর রান্না করে রেখেছে, কাঁদতে কাঁদতে রান্না করেছে, কারণ জানে এহসান আসা মাত্রই খাবার চাইবে। যদি না থাকে হাজারো অসভ্য কথা বলবে, তাই আগে ভাগেই সব তৈরি করে রেখেছে। রান্নাঘরে গিয়ে প্লেটে খাবার তুলে নিয়ে আসে সে। এদিকে এহসান ফ্রেশ হয়ে এসে ক্লান্ত দেহ নিয়ে বিছানায় বসে। শরীরে জ্বর, তবু দিনভর দৌড়ঝাঁপের পরে একটু প্রশান্তি লাগছে। মেহনুর ধীরে ধীরে খাবার নিয়ে এসে এহসানের সামনে বসে আর খাবার তুলে ধরে এহসানের মুখের সামনে। এক হাতে ফোন ঘাটছে এহসান, অন্য হাতে বেগমের হাত থেকে খাবার নিচ্ছে। খাবার তোলার সময় কাচের চুরি টুংটাং শব্দ ঘরে এক নরম আবহ তৈরি করেছে, যা এহসানের মনকে অদ্ভুত এক প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছে। হঠাৎ এহসান হেসে বলে, মেহনুর চলো, আজ আমরা আমাদের বাসাটা সম্পন্ন করে নেই। এমন কথা শুনে মেহনুর চোখ বড় বড় করে তাকায়। মুহূর্তেই তার গাল রাঙা হয়ে ওঠে, চোখে মুখে লজ্জার ছাপ স্পষ্ট। দাঁত চেপে বলে, স্বপ্ন আর বাস্তব এক নয়, তাই স্বপ্নের কথা স্বপ্নেই বলুন, বাস্তবে নয়। এহসান ফোনের স্ক্রিনে চোখ রেখে মুচকি হেসে বলে, এই স্বপ্ন একদিন এমন বাস্তব হবে যে দেখবি তুই আমার 3 সন্তানের মা হয়ে গেছিস। এই কথা শুনে মেহনুরের কান গরম হয়ে যায়, চোখ কপালে তুলে রাগী কণ্ঠে বলে ওঠে, আর একটা অসভ্য কথা বললে আমি এখনই ঘুমিয়ে যাব। নিজের খাবার নিজে খাবেন। এহসান মেহনুরের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলে, আজ রাত ঘুমানোর জন্য নয়, আজ রাত আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য। মেহনুর ক্ষিপ্ত হয়ে এহসানের মুখে খাবারের টুকরো চেপে ধরে বলে, ছি ছি, এত অসভ্য জবান।
এসা নির্লিপ্ত হাসে। এসা মেহেরাজের ঘরে রয়েছে মেহেরাজের বউ সেজে, ঠিক যেমন তার ভাবিরা মেহরুরকে সাজিয়েছিল। শাড়ি পরা, হাতে মেহেদি, মেকআপ করা সবকিছুই ছিল, কিন্তু সে আজ কিছুই রাখেনি, সব ধুয়ে ফেলেছে। রাগে সমস্ত সাজগোজ মুছে ফেলেছে, শাড়ি খোলেনি, পড়ে রয়েছে। তার লাগেজের চাবি আনতে ভুলে গেছে, বাড়ি ছেড়ে রেখে এসেছে। ঈশা বেলকুনিতে দাঁড়িয়ে আছে আর নিজের অন্ধকার ভাবছে। ঠিক তখনই কক্ষের দরজা খুলে মেহেরাজ ভিতরে প্রবেশ করে। ঘরে ঢুকে মেহেরাজ ঈশাকে দেখতে না পেয়ে দীর্ঘশ্বাস ফেলে। বেলকুনির দিকে এগিয়ে যায়, সেখানে গিয়ে দেখে ঈশা পিছন দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। চাঁদের আবছা আলোয় আরো আবেদনময়ী লাগছে তার বেগমকে। মেহেরাজ কিছু না বলেই পেছন দিক থেকে ঈশাকে জড়িয়ে ধরে, ভারী ঠোঁট ঠেকিয়ে দেয়। ঈশা হঠাৎ এমনভাবে আঁকড়ে ধরা পড়ায় ঘাবড়ে যায়, তবে তার শরীর অবশ হয়ে যায়, কিছু করতে পারে না। মেহেরাজের স্পর্শ তাকে স্তব্ধ করে দেয়। কিছু সময় পর নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে ঈশা। এরপর নিজের কোমরে থাকা মেহেরাজের হাতটা শক্ত করে খামচে ধরে বলে, শয়তান, এত সাহস হয় কই থেকে আমায় জড়িয়ে ধরছিস? মেহেরাজ ঈশার শক্ত খামচির পর তাকে ছেড়ে দেয়, মুচকি হাসি দিয়ে বলে, আল্লাহ, এত ভয়ঙ্কর মেয়ে মানুষ তুমি। ঈশা মেহেরাজের দিকে এক টুকরো দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেহেরাজের চোখে মেহেদি রাঙানো হাতে, এলোমেলো চুলে তার শ্যামবর্ণের মায়ামাখা মুখ এক অন্যরকমেরই সুন্দর লাগছে। সে সৌন্দর্য, যে সৌন্দর্য তার আত্মাকে মুগ্ধ করে তুলেছে। মেহেরাজ কিছু না বলে ঈশার গালে হাত রেখে বলে, বিশ্বাস করো বউ, তোমার মতো এত সুন্দরী বউ কখনো কল্পনাও করিনি। ঈশা মেহেরাজের হাত এক ঝটকায় সরিয়ে দেয়। তুই যে নেশা করে এসে এসব বলছিস, আমি ভালো করে বুঝতে পারছি। আমি সুন্দর না, আমি কালো। মেহেরাজ ঈশার কোমর জড়িয়ে নিজেকে কাছে টেনে নেয়, এক দৃষ্টিতে বলে, তুমি শুধু সুন্দরী না, তুমি মায়াবতী, রূপবতী, আর সাথে অসভ্যতী, যে নিজের স্বামীকে গালাগালি করে। ঈশা দাঁত চেপে বলে, কিসের স্বামী তুই? তোর মতো এক ইবলিশকে আমি আমার স্বামী হিসেবে মেনে নিব, এ কথা ভাবছিস কি করে? তুই একটা কাপুরুষ, আর তোকে গালাগালি করলে মন শান্ত হবে। তুই গালি শোনার যোগ্য। মেহেরাজ ঈশাকে আরো নিজের সঙ্গে টেনে ধরে বলে, তাহলে চলো পুরুষত্ব দেখিয়ে দেই। এত কাপুরুষ কাপুরুষ যখন বলেছো। ঈশা চিৎকার করে বলে, ছাড় বলছি কুত্তা, আমায় ছাড়। মেহেরাজ মুচকি হেসে বলে, বউ, এত গালাগালি করো না, নয়তো তোমার ঠোঁটেও আমার মতো ফাটা কাজ থাকবে। ঈশা রেগে হাত উঁচিয়ে মেহেরাজের থুতনি চেপে ধরে বলে, তোকে বাঁচানোটা আমার মারাত্মক ভুল হয়েছে। এখন দেখছি তুই আমায় জ্বালিয়ে খাবি। মেহেরাজ ঈশার হাত নিজের থেকে ছাড়িয়ে বলে, হ্যাঁ গো বউ, তোমায় আমি একটু একটু করে সারা জীবন জ্বালিয়ে খাবো, সারা জীবন মনে রেখো। ঈশা মেহেরাজকে ধাক্কা দিয়ে বলে, তোর মতো কাপুরুষের সাথে আমি সারা জীবন থাকলে তো। মেহেরাজ ঈশার কথায় ঠোঁট কেটে হেসে বলে, এত করে কাপুরুষ বলো না, পরে দেখবে 3-4টে বাচ্চার মা হয়ে গেছো এই আমি কাপুরুষের দ্বারা। মেহেরাজ আর কিছু বলতে পারে না, ঠাস করে চর বসিয়ে দেয় ঈশা মেহেরাজের গালে। মেহেরাজ ঈশার থাপ্পড় খেয়েও কোনো প্রতিক্রিয়া দেখায় না, উল্টো ঈশা যে হাত দিয়ে থাপ্পড় মেরেছিল সেই হাত ধরে চুমু দিতে থাকে। ঈশা এবার বেশ বিপদে পড়ে যায়। এই পুরুষ এত ঘাটতেরা আর নির্লজ্জ হয় কি করে? মেহেরাজ ঈশাকে ছেড়ে দেয়। কম ধকল তো গেল না আর তার উপর দিয়ে, তাই যন্ত্রণা আর দিয়ে লাভ নেই। ঈশা মেহেরাজের হাতে থেকে ছাড়া পেয়ে এক মুহূর্ত আর সেখানে দাঁড়িয়ে থাকে না, কক্ষে চলে এসে বিছানায় বসে যায়। মেহেরাজও পিছু পিছু আসে কক্ষে। ঈশা মেহেরাজকে বলে, আমার লাগেজের তালা ভেঙে দে, আমি কাপড় বের করব। মেহেরাজ ঈশার লাগেজের দিকে এগিয়ে যেতে যেতে বলে, শুধু লাগেজের কেন, তুমি বলো তো, তোমার মনের তালাও আমি ভেঙে দিতে পারি। ঈশা ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। মেহেরাজ ঈশার এই দৃষ্টি দেখে চুপচাপ লাগেজের সামনে বসে পড়ে। মেহেরাজ লাগেজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আর বলে, এটা কাটার ছাড়া খোলা সম্ভব নয়, সকলেই খুলবো কাটার এনে। ঈশা মেহেরাজের দিকে তাকিয়ে বলে, কাজের কোনো বাল তো পারিস না, সব পারিস শুধু শয়তানি। মেহেরাজের কথায় বেশ চটে যায়। মেয়েটা কেন এত গালাগালি করবে? কিন্তু তাও রাগকে শান্ত করে বাথরুমে গিয়ে উঁচু করে বেরিয়ে আসে। ঈশা তখন আগের মতো বিছানায় বসে আছে। মেহেরাজ তাকে তুলতে এগিয়ে এসে ঝুঁকে বলে, বউ, চলো বাসর করে ফেলি। ঈশা দাঁত চেপে মেহেরাজের দিকে তাকিয়ে বলে। মেহেরাজ টিটকারির হাসি দিয়ে বলে, ইবলিশের ইবলিশ, তোর বাসর তুই কর। হ্যাঁ, সেটা তো করব, কিন্তু তার জন্য তো তোমায় প্রয়োজন।
ঈশা মেহেরাজের কথায় নিজের পায়ের দিকে তাকায়, তারপর মেহেরাজ দিকে ফিরে বলে, ভাগ্য ভালো তোর, আমার পায়ে জুতো নেই। যদি আমার পায়ে জুতো থাকতো তো এখনই এই জুতো তোর গালে লাগতো। মেহনুর আলমারির কাপড় গোছাচ্ছে আর এহসান বিছানায় বসে বসে তার নারীকেই পরখ করছে। মেহনুর বিড়বিড় করে শুধু এহসানকে গালি দিচ্ছে। শয়তান লোক, খারাপ লোক, খবিশ লোক, একবার ঘরে এলেই সারা ঘর ছানামাতা করে দেয়। মন তো যাচ্ছে এই কাপড়গুলো ওনার মুখে ছুঁড়ে মারি। ফেরত রে ফেরত। এহসান মেহনুরকে বিড়বিড় করতে দেখে ওকে উদ্দেশ্য করে বলে, কি রে কবুতরের বাচ্চা, কি বিড়বিড় করছিস? মেহনুর বিরক্তি নিয়ে এহসানের দিকে বলে, ঘরের কি অবস্থা করেছেন? এসব এদিকে ওদিকে কাপড় সব সময় এমন করেন কেন? এহসান ভ্রুকুচকে বলে, বউ হস তুই আমার, আর আমার যেমন মন চায় তেমন ঘরকে অগোছালো করব। তুই আছিস তো গোছানোর জন্য। মেহনুর রাগে ফুঁসে এহসানের দিকে তাকায়, ফের নিজের কাছে মনোযোগ দিয়ে এহসানকে মনে মনে গালাগালি করতে থাকে। মেহনুরকে রেগে যেতে দেখে এহসান টিটকারি করে বলে, ওরে বউ, রাগ করো না, রাগলে তোমার যে বাচ্চার মা লাগে। এহসানের এমন লাইন ছাড়া উক্তি শুনে মেহনুর রেগে ওর দিকে তাকিয়ে বলে, বন্ধ করবেন না আপনি, না আমি গোছানো বন্ধ করে ঘুমিয়ে যাব। এহসান নিজের হাত মাথায় পিছনে নিতে নিতে বলে, এত যে ঘুমানোর কথা বলছো, ঘুমাতে কি পারবে আজ আদৌ? কারণ তোমার স্বামী আজ পুরো স্বামী স্বামী ভাবে আছে। মেহনুর এহসানের দিকে এক পলক তাকিয়ে বিছানার দিকে এগিয়ে আসে এবং এহসানের কিছু টি শার্ট এগিয়ে দিয়ে বলে, এত অকাজের কথা না বলে এই নিন টি শার্টগুলো, ভালো করে ভাঁজ করুন, কাজের কাজ করুন। এহসান উঠে বসে, নিজের টি শার্টগুলো ভাঁজ করতে থাকতে থাকতে বলে, জানিস বউ, তোকে আজ পুরোপুরি বউ বউ লাগছে। মেহনুর এহসানের দিকে এক পলক তাকিয়ে বিছানার দিকে এগিয়ে আসে আর এহসানের সামনে বসে সেই টি শার্টগুলো ভাঁজ করতে করতে বলে, আপনার দ্বারা কোনো কাজ হবে না, হবে শুধু অকাজ আর অকাজ। এহসান মেহনুরের দিকে এক পলক তাকিয়ে বলে, আমার দ্বারা আর কিচ্ছু হবে কিনা জানি না, কিন্তু আমার দ্বারা তুই কয়েক সন্তানের চরণে ঠিক হয়ে যাবে। তারপর একটু থেমে বলে, ইনশাল্লাহ। মেহনুরের এবার ধৈর্যর বাঁধ ভেঙে যায়। এহসানের দিকে তাকিয়ে হাত চেপে বলে, মুখ ভেঙে দিব আর একটা বেশি কথা বললে, খারাপ পুরুষ। এহসান ঠোঁট কেটে হেসে বলে, এদিকে আয় না রে, একটু খারাপই করি তোর সাথে। খারাপ যখন বললি। মেহনুর বিরক্তি নিয়ে এহসানের দিকে তাকিয়ে হাতের টি শার্টগুলো নিয়ে উঠে যায়, অতঃপর আলমারিতে রেখে দেয় অতি যত্ন সহিত। আলমারি রাগিয়ে এহসানের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, আর যদি দেখি আলমারির কাপড় এদিক থেকে ওদিক হয়েছে তো দেখবেন কি করি। এহসান আবারও বিছানায় এলান দিয়ে দিতে দিতে বলে, তুই যাই দেখা সময়, আগে কিন্তু তোর ঘাড়ে তিলটা দেখাতে হবে। মেহনুর আর সহ্য করতে পারে না, চিৎকার করে বলে, একটা অমানুষ, আপনি মানুষ হলেন না এখনো। এই বলে বাথরুমে প্রবেশ করে উদ্দেশ্য উঁচু করে বেরিয়ে এসে দেখে এহসান তার পরনে তাকিয়ে আছে, তার পানি তাকিয়ে আছে। এটা দেখে মেহনুর কিছু বলে না। কি বলবে, এই পুরুষের কাজই তো এটাই। এটা যখন সুযোগ হয় তখনই তার পানে তাকিয়ে থাকা। মেহনুর আলমারি থেকে ওষুধের বাক্স থেকে একটা ওষুধ নিয়ে আসে, এহসানের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন ঔষধটা খেয়ে নিন, জ্বর এখনো কমেনি। এই বলে এহসানের হাত টেনে নিয়ে এহসানের হাতের তালুতে ওষুধটা দিয়ে পাশে টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে এহসানের দিকে এগিয়ে দেয়। এহসান শান্তভাবে খেয়ে নেয় তা। মেহনুর বাতি বন্ধ করে সে বিছানায় উঠে যায়। আজ আর এহসানের বুকে মাথা রাখে না। এহসান এমনিতেই অসুস্থ, তাই প্রয়োজন নেই নিজের ভার ওর উপরে ছেড়ে দেওয়ার, তাই বালিশেই মাথা রাখে। মেহনুর বালিশে মাথা রাখার কিছু মুহূর্ত পর এহসান এগিয়ে এসে মেহনুরের বুকে নিজের মুখ গুজে দেয়। মেহনুর দৃঢ় শ্বাস ফেলে, এহসানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এহসান আয়েসে চোখ বুঝে নেয়, কিন্তু এহসান কি শান্তিতে থাকার মানুষ? সে সবসময় মেহনুরকে লজ্জায় ফেলার ধান্দায় থাকে, মেহনুরের যা মনে হয় তাই। এই যে মেহনুরের বুকে শুয়ে আছে, তবে গত রাতের মতো শান্ত হয়ে নয়। এদিকে নড়ছে তো ওদিকে নড়ছে, নিজের মুখ তুলে মেহনুরের ঠোঁট দিতে থাকা দিলে নিজের ঠোঁট ছোঁয়াচ্ছে, তো মেহনুরের গলায় নিজের মুখ গুজে দিচ্ছে, তো আবার বুকে, তো আবার তার কানের লতিতে নিজের ঠোঁট ডুবিয়ে দিচ্ছে। মেহনুর বিরক্ত হয়ে রাগে ফেটে পড়ে বলে, আমি এখন কান্না করে দিব, এমন করছেন কেন? আপনার দাড়ির ত্বক স্পর্শ হলে খুব কষ্ট হয়, সরুন। এহসান মেহনুরের গলায় মুখ গুজে বলে, কাঁদলে কাঁদো, তোমার কান্না তীব্র থেকে তীব্র করে তুলবে, সমস্যা কি? এরপর একটু থেমে বলে, আমার দাড়ি ছোট,
স্পর্শ করবে তোমার পুরুষ শরীর, মনে রেখো। মেহনুর এহসানের কথা বিরক্ত হয়ে যায়। যখন থেকে এসেছে এই পুরুষ তখন থেকে যন্ত্রণা দিয়ে যাচ্ছে। সারাটা দিন কেটেছে ভাইয়ের চিন্তায়, আর রাত কাটবে এই পুরুষের যন্ত্রণায়। এসা ঘুমিয়ে আছে, আর ওর পাশে শুয়ে আছে মেহেরাজ। যদিও এসা ঘুমানোর আগে সে সোফাতেই ছিল, কিন্তু এশাকে ঘুমাতে দেখেই এক লাফে চলে এসেছে বিছানায়। এশাকে খুঁটিয়ে দেখেছে মেহেরাজ। এশার পরনের শাড়ি এলোমেলো হয়ে আছে, তাই ওর শরীরের অবয়ব স্পষ্ট দেখতে পাচ্ছে মেহেরাজ। মেহেরাজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে এশার পানে, শুধু তাকিয়েই আছে। তার জীবনে কোনো নারীর আগমন তো ছিল না, এই নারী প্রথম, আর সেই নারী তার বেগম। তাকে অনেকেই পছন্দ করত। দেশের বাইরে যাওয়ার পর কত নারী থেকে যে সে প্রেমের প্রস্তাব পেয়েছে তার নিজেরও জানা নেই, কিন্তু এসবে সে পাত্তা দেয়নি। সে নিজের পড়াশোনা আর ল্যাব নিয়েই পড়েছিল, আর সফলও হয়েছে যেমন পরিশ্রম করেছে। কিন্তু এই জেদের বশে বিয়েটা করে এই নারীতে আটকা পড়ে গেছে সে। মেহেরাজের ইচ্ছাই ছিল যদি কোনো নারীকে ভালোবাসে তো সেটা হবে তার বউ, আর সেটাই হলো। কিন্তু তার বউ তো আর বউ নয়, আগুনের গোলা। কথায় কথায় ছ্যাত করে ওঠে, আর কি গালাগালি! মেহেরাজ এর তো কানে তালা লেগে যায় এসব শুনে। এসব ভাবছে এই মেহেরাজ, আর এক মনে তাকিয়ে আছে নিজের বেগমের পানে। এশার ঘুমের মধ্যেই মনে হলো কেউ ওকে দেখছে। এশার ঘুম ঘুম চোখেই চোখ খুলে মেহেরাজ এভাবে নিজের এত কাছে দেখে এশার হুঁশ উড়ে যায়। এশা চিৎকার করে বলে, এ কুত্তা, তুই এখানে কি করছিস? মেহেরাজ মুচকি হেসে এশার গালে হাত দিয়ে বলে, তোমার শাড়ি খুলেছে সেটাই দেখছি। এমন কথা শুনে এশা চোখ বড় বড় করে নিজের দিকে তাকায়। নিজের এমন অবস্থা দেখে এশা চিৎকার করে বলে ওঠে, ও কুত্তা রে, তোর জন্য আমি ঘুমিয়েও শান্তি পাই না। এশার মুখে এমন বাজে গালি শুনে মেহেরাজ থতমত খেয়ে যায়। মানে মেয়ে মানুষ এত গালাগালি কিভাবে করে, কিভাবে এমন কথা মুখ দিয়ে বের হয়? মেহেরাজ এশার থুতনি আলতো করে চেপে ধরে বলে, এশার বাচ্চা, এত পাগলামি করিস না, নয়তো দাঁত ফেলে দেব। এশা উল্টো দাঁত চেপে বলে, বিছানা থেকে নেমে যা, নয়তো উষ্টা মেরে মাটিতে ফেলে দেব। মেহেরাজ আর কিছু না বলে চুপচাপ উঠে যায়, গিয়ে সোফায় শুয়ে পড়ে। এশার গালাগালি শুনে তার ঘুম চলে আসছে। মেহরুব গভীর রাতে নিস্তব্ধতা ভেঙে এক মনক্ষুণ্ণ অবস্থা নিয়ে ছাদের দিকে এগিয়ে গেল। ঘুম আসছিল না, মনও অস্থির। ছাদে ওঠার পর তার চোখে পড়ে নুরি আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে একা, যেন তার সব ভাবনা শূন্যে উড়ে যাচ্ছে। মেহরুব অবচেতনভাবে হেঁটে এসে হালকা ঘাবড়ে গেছে নুরিকে দেখে, তবে ঠিক যেন কিছু একটা অনুভব করে নুরির সামনে দাঁড়িয়ে রাখতো অনুভব হলো না, বরং এক চিলতে হাসি ফুটে ওঠে মুখে। এমন সময় সে নুরির দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে, কি রে, এত রাতে ছাদে কি করছিস? নুরি এক পলক তাকিয়ে বলল, ঘুম আসছিল না তাই। মেহরুবের চোখ নুরির হাতে গেল, তার সাদা হাতে লাল লাল দাগ, যেন কিছু হয়েছে। মেহরুব ঘাবড়ে গিয়ে বলল, হাতে কি দাগ এগুলো? নুরি এক মুহূর্তে নিজের হাতের দিকে তাকিয়ে বলল, ও, এটা এসাপুকে মেহেদি দিতে গিয়ে লেগে গেছে। মেহরুব কিছুটা হালকা হয়ে বলল, আহ, তোরও তো মেহেদি দেওয়া উচিত ছিল, বাড়ির সব পিস্তি তো এশার সাথে মেখেছে। নুরি মলিন হেসে বলল, এসাপু মেহেদি পড়েছে নিজের মাহরামের জন্য, আর পিচ্ছিরা পড়েছে শখের জন্য। আমার তো কিছুই নেই, তাহলে আমি কেন পড়বো? মেহরুবের মুখ মলিন হয়ে গেছে। কথাগুলো যেন মেহরুবের অন্তরে ক্ষীণ সুতোর মতো বিঁধে গেল। তার কণ্ঠে এক অদ্ভুত অস্থিরতা নিয়ে বলল, মেহেদি কি শুধু মাহারামের জন্য পড়তে হবে? শখের জন্য পড়া যায় না? নুরি দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল, শখের জন্য মেহেদি পরা আর হারাম পুরুষদের সামনে চলাফেরা করা, এটা ঠিক আমার মনে হয় না। মেহরুব এক পলক বিরতি না নিয়ে অবাক হয়ে বলল, তুই হারাম পুরুষ পেলি কোথায়? তোর গায়ের মাহারাম শুধু ভাইজান আছে, আর ভাইজানের সামনে তুই তো যাস না। নুরি এক মুহূর্তের জন্য আকাশের দিকে তাকিয়ে এরপর মুখ ফিরিয়ে বলে, ভাইজানের সামনে যাই না, কিন্তু আপনি আপনার সামনে তো যাই। মেহরুব কিছুটা ক্ষিপ্ত হয়ে বলে, তাহলে তুই আমায় কোনোভাবে তোর জন্য হারাম বলছিস? নুরি মলিন হাসি দিয়ে বলে, আর বলবো কেন? আপনি তো আমার জন্য হারাম চাচাতো ভাই হন, আপনি আমার কাছে হারাম তো হবেই। মেহরুবের শরীর রাখে টান দিয়ে ওঠে। মনে হচ্ছিল এই মুহূর্তে সে যেন নিজের পুরোটা হারাতে চলেছে। নূর চলে যাওয়ার জন্য পা বাড়ায়। বেশ বুঝতে পারে তার মেহরুব ভাই খেপে গেছে তার এই কথায়। নুরি চলে যাচ্ছিল, তবে মেহরুব তাকে থামিয়ে দেয়। সে একটানে নুরির বাহু ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস হয় কি রে
আমায় হারাম বলার? তোর এত বড় কলিজ হয় কি রে? নুরি বেশ ঘাবড়ে গেল, কিন্তু তবুও মেহরুবের দিকে তাকিয়ে বলল, দেখুন মেহরুব ভাই, সত্যটা আমি জানি আর আপনিও জানেন, তাই এত রাগ করার কিছুই নেই। মেহরুব দাঁত চেপে বলল। সত্যটা কি? নুরি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। সে হতভম্ব হয়ে মেহরুবের দিকে তাকায়। কেন সে এমন করছে? অবশেষে মেহরুবের প্রশ্নের সম্মুখীন হয়ে সে কাঁপতে কাঁপতে বলল, সত্য এটাই যে আপনি আমার মাহরাম, আপনার অধীনে আমি, তবে শুধু নামে মাত্র। মেহরুব কাঠ গলায় বলল, নামে হই আর কাজে আমি তোর মাহারাম, আমি তোর জন্য হালাল। আর যদি কোনোদিন আমায় হারাম বলবি তো দেখে নিস তোর কি অবস্থা করি। নুরির মনটা ভারী হয়ে গেল। এতদিন তার সাথে কোনো সঠিক সম্পর্ক তৈরি হয়নি, আর আজ মেহরুব তাকে এমনভাবে অধিকার দেখাচ্ছে। সারা জীবনের চকি যন্ত্রণার দিন কাটিয়েছে, আর আজ তাকে হালাল বলা হচ্ছে। নুরির চোখে এক কালো মেঘে ঢেকে গেল সবকিছু। নুরি মলিন গলায় বলল, আপনি অহেতুক অধিকার কেন দেখাচ্ছেন আমার ওপর? সত্যিকারে তো আমাদের কোনো সম্পর্কই নেই। মেহরুব একটু সাজিয়ে না বলল। কেন নেই? আমাদের সম্পর্ক তো আছে। নুরি অবাক হয়ে প্রশ্ন করল, কি সম্পর্ক? মেহরুব কিছু সময় চুপ করে রইল, তারপর বলল, একটা পবিত্র সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু আমি সেই সম্পর্ককে মূল্য দেই না। নুরি তার ছেলের হাসি দিয়ে বলল, যে সম্পর্কে মূল্য দেন না তার ভিত্তিতে আপনি আমার উপর অধিকার দেখাচ্ছেন। আপনি কি জানেন মেহরুব ভাই আপনি কি করছেন? মেহরুব তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, আমি সম্পর্কের মূল্য দেই আর না দেই, তবে এটা জানি তুই শুধু আমার অধীনে, আর তোর উপর সম্পূর্ণ অধিকার রয়েছে আমার, আর আমার উপর তোর অধিকার রয়েছে। নুরি চমকে উঠল। এতক্ষণ তার মধ্যে কোনো অনুভূতি ছিল না, কিন্তু মেহরুবের এই কথাগুলো তাকে একেবারে স্তব্ধ করে দেয়। নুরি মৃদু গলায় বলল, মেহরুব ভাই কি হয়েছে আপনার? এমন আজব কথা বলছেন কেন? মেহরুব হতাশ গলায় বলল, জানি না কি হচ্ছে, কেমন যেন হয়ে যাচ্ছে। সবসময় তোকে দেখতে ইচ্ছে হয়, তোর সাথে কথা বলতে ইচ্ছে হয়, জানি না কেন এমন হচ্ছে। কাজে গেলে কাজেও মন বসে না, বাড়িতে চলে আসতে মন চায়, এক পলক তোকে দেখলেই সব ঠিক হয়ে যায়। জানি না, আমি ঘুমাতে গেলেও ঘুম আসে না, ভেতরটা খসখস করে। নুরি কিছু সময় একদৃষ্টিতে তাকিয়ে থাকে। মেহরুবের কথাগুলো তার শোনার মতো ছিল না, কিন্তু কিছু না বলারও ছিল না। ফজরের পর ফজরের নামাজ শেষে মেহেরাজ ঘরে প্রবেশ করে। চারপাশে একরকম নীরবতা। তখনই ওর ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসে এক পরিচিত কণ্ঠ। আমার বোন কোথায়? মেহেরাজ বুঝে যায় কার কণ্ঠ। একবার পাশ ফিরে তাকায় জায়নামাজে বসে থাকা এশার দিকে, তারপর ঠান্ডা গলায় বলে ওঠে, ঘুমাচ্ছে। অথচ এশা তখনও জায়নামাজেই বসে। মেহেরাজের এই কথায় ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায় ওর দিকে। ঠোঁট দুটো অল্প কাঁপে, যেন কিছু বলতে চায়, কিন্তু নিজেকে সামলায়। তারপর উঠে গিয়ে আসে ওপাশ থেকে এহসানের দীর্ঘশ্বাস ভেসে আসে।